স্ক্রিন তো শেয়ার হয় না স্যার। স্ক্রিন শেয়ার হয় না? না স্যার দেখা যাচ্ছে না। না স্যার স্ক্রিন কিছু দেখা যাচ্ছে না স্যার। এইটা না ওইটা। হ্যাঁ সোলার জ্বালা, বিদ্যুৎ অফ কর, সোলার জ্বালা। এখানে না? ঠিক আছে। জি স্যার এখন দেখা যাচ্ছে স্যার। এই জায়গায় ছিলাম কিনা বলো? জি স্যার এখানে ছিলাম। ম্যাথটা স্যার একটু বলছিলেন স্যার, শুধু আর কি ম্যাথটা শুরু করবেন স্যার, একটু দেখে। আমি জানি তোমরা বই নিছো, বই নিয়া কপি করছো, দুইজন পাইছো? বলো পাইছো কিছু? জি স্যার বই আমরা সবাই পাইছি স্যার, মানে বইয়ের ইয়েটা গ্রুপের মধ্যে দিয়ে দিছি। সবাই গ্রামে গঞ্জে পাইয়ে গেছো কেমনে? স্যার এটা হচ্ছে ওই যে তরিকুল ছিল, সে স্যার স্ক্যান কইরা এটা স্যার সবাইরে পিডিএফ পাঠায় দিচ্ছে স্যার। ই বাবা, সুন্দর, কঠিন কাজ করে ফেলছো। তাইলে এই পৃষ্ঠাটা গেছো, দেখতে পারো অঙ্কটা? অঙ্কটা দেখতে পারছো? লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টারে গেছো? কেউ পড়তে পারবা অঙ্কটা? কে একটু বলেন, তাড়াতাড়ি বলেন, সময় কম কিন্তু আমাদের। অঙ্কটা কি? আমি যেটা সামারি দিচ্ছি টেবিলে। এনিবডি? স্যার আপনার এই জায়গা থেকে পড়বো নাকি যে আমাদের ওই বই থেকে? বই প্রবলেমটা তো বইয়ে, এটা তো আমার ডাটা। স্যার বইয়ে তো খুঁজতেছি স্যার। লিনিয়ার প্রোগ্রামিং এর দাও, লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার আছে, দেখো লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার আছে, প্লিজ একটু দেখো সবাই। আচ্ছা স্যার দেখ। লিনিয়ার প্রোগ্রামিং খোঁজ করতে হবে, নাহলে কেমনে লেখা বলবো, শুধু মুখস্থ হয়ে গেল সব। তুমি দেখো, আমরা তো গতকালকে পড়ছি স্টোর পড়ছিলাম, ইন্ট্রোডাকশন টু স্টোরস ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। হ্যাঁ পড়ছিলাম তো, ওই যে রাইট টাইম, রাইট প্লেস, রাইট কোয়ান্টিটি। কথা বলো না কেন? শোনা যায়? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আমরা তো স্টোরস ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পড়েছিলাম না, স্টোরস ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট। জি স্যার। কেন প্রকিউরমেন্ট ইন রাইট টাইম, রাইট প্লেস, রাইট টাইম, রাইট কোয়ালিটি পড়ছো নাকি? জি স্যার। জি স্যার পড়ছি। ভুলে গেলে ওই কেন পরীক্ষা দিবা কেন? এরপরে দেখো ওই লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার আছে বইয়ে, লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার দেখো। এটা 133 পৃষ্ঠা। জি স্যার। পৃষ্ঠা তো বইয়া নাই, ওই যে কনস্ট্রাকশন চ্যাপ্টারের পরে দেখবো যে তার শেষ করে, তারপরে লিনিয়ার প্রোগ্রামিং একটা চ্যাপ্টার আছে। কেউ পাও নাই? দেখতেছো কেউ নাকি না দেখো না? চেষ্টা করো না। আর দেখতেছি স্যার, ওই যে খুঁজতেছি স্যার, অনেকগুলা পেজ। বইয়ের লাস্টের দিকে মাঝে দেখো। এটা প্রবলেম না বুঝলে তো অঙ্ক বুঝতে পারবে না। জি স্যার। লিনিয়ার প্রোগ্রামিং জি স্যার পাইছি। গুড, পাইছো? ভাই কত পেজে? লিনিয়ার প্রোগ্রামিং এর পরে যেখান থেকে শুরু, তারপরে এটা হচ্ছে 127 পেজ। 127 পৃষ্ঠা দেখো। এক্সাম্পল 1 যেটা স্যার, এটা হচ্ছে হ্যাঁ একদম গুড গাছ। ম্যানেজমেন্ট প্রবলেমটা জি স্যার। পরে তুমি ম্যাথমেটিক্যালি সলভ করো। আমরা খালি অঙ্ক জি স্যার করতে, আমিও পাইছি।
আমরা তো অঙ্ক করতে আসি না, আমরা কইছি আমাদের যে রিয়েল সমস্যা এটা ম্যাথমেটিক্যালি সলভ করে ডিসিশন দিব, ডিসিশন কি করব করো প্রবলেমটা প্রবলেম তাহলে বুঝতে পারবা। একদম আসসালামু আলাইকুম স্যার। যে ভালো করে বলতে পারে সে বলবো। আর একটু কথা ছিল স্যার। কি স্যার আমার স্যার অলরেডি যে 7টায় রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর এই যে অ্যাসেসমেন্ট সাবমিট করা লাগবে স্যার, এই জন্য স্যার একটু যদি কনসিডার করেন স্যার। তুমি কয়টার সময়? 7টায় স্যার, সন্ধ্যা 7টায়। কে দিবে, কার কাছে? স্যার প্রিয়তি ম্যামের কাছে স্যার। প্রিয়তি ম্যামকে মেসেজ দাও তুমি ক্লাসে আছো, আমটা তুমি একটু পরে দিবা 2 ঘন্টা, আচ্ছা স্যার। বুঝছো? জি স্যার। নাহলে আমাকে টেলিফোন করতে হবে। জি স্যার। অসুবিধা নেই, আমাকে তুমি স্যার ম্যাডামকে মেসেজ দিয়ে দাও, ম্যাডাম স্যারের ক্লাসে আছে, আমি একটু 2 ঘন্টা পরে দিব, ঠিক আছে? ওকে নাকি? কে বলছো এটা? কে? সুলতান মোহাম্মদ নাকি নাম? সুলতান সুলতান আহমেদ। হ্যাঁ সুলতান। জি স্যার, ঠিক আছে স্যার। প্রথম বোধহয় না? জি স্যার, প্রথমই ওনার নাম। প্রথম নাম, কিন্তু উনি কিন্তু বাইবা দেয় নাই। জি স্যার। ওনারা যারা বাইবা দেন নাই গতটা তৈরি দেখেন, তুমি নাম্বার ঠিক করে বলছি। পড়েন প্রবলেমটা পড়েন না একটু প্লিজ তাড়াতাড়ি। A manufacturing firm has discontinued production of a certain unprofitable product line. কে পড়তাছো বলো আমারে? Sir Mukarrum. মুকাররম, গুড বয়। পড়ো। তুমি কি সবসময় পড়ো নাকি? জি স্যার। ও ভালো। না ভালো পড়ো, মানে উচ্চারণ ভালো আছে, ঠিক আছে। This created considerable excess production capacity. Management. শোনো আস্তে আস্তে কর, তুমি আগে বুঝে নাও। বলো আবার প্রথম সেন্টেন্সটা পড়ো। প্রথম থেকে পড়ো। প্রবলেমটা পড়ো। উনি মনে হয় চলে গেছে নাকি মোকাররম ভাই? আছে তো, মুকাররম তো আছে। মুকাররম স্যার। প্রথম থেকে পড়তা। তো পড়ো না কেন? প্রবলেমটা পড়তে তুমি শুনতে পারবে না? মাসুম পর, মুকাররম নাই, মাসুম পর। কোশ্চেনটা পাইছিস তো তুই? না মুকাররম তুমি মুকাররম আছো নাকি নাই? জি স্যার, আছি স্যার। পড়তে পারো না কেন? কিসে মুকাররম? মুকাররম আছি তো স্যার। স্যার নেটওয়ার্কের মনে প্রবলেম হচ্ছে, কথাগুলো আটকে যাচ্ছে। আমি মানে এক্স্যাক্টলি এখন তো শুনি, এখন শুনতে পাই, তুমি বলো। মুকাররম কোশ্চেনটা পড়তা। A manufacturing firm has discontinued production of a certain unprofitable product line. রাইট, এটা শেষ করো। এটা সেন্টেন্সের অর্থ কি সবাই বুঝো? এই সেন্টেন্সের অর্থ কি? সেন্টেন্সটা বুঝছো সবাই? অর্থটা কি? একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম ডিসকন্টিনিউ হয়েছে একটা আনপ্রফিটেবল প্রোডাক্ট লাইনের কারণে। হ্যাঁ, কি জন্য? আনপ্রফিটেবল। ভেরি গুড। অর্থাৎ একটা কোম্পানি মনে করে পেজ নাম্বার কত? শুনতে পাও? মাসুম অনলাইনে যে এখন ডেলিভারি দেয়, অনেক কোম্পানি অনেক ডেলিভারি দেয় না গুডস? জি স্যার। জি স্যার। আইসক্রিম ফ্যাক্টরি আইসক্রিম বানায়। তো আইসক্রিম কত রকমের হয়? অনেক রকম হয়েছে। অনেক রকমের ব্র্যান্ডের হয়। এখন যেটা বেশি খায় এটার নাম বলো, দুই একটা এখন সবচেয়ে বেশি পপুলার আইসক্রিমের নাম বলো। পোলার আছে, ভ্যানিলা, চকলেট, তারপর চকবার, পোলার, আইসক্রিম, চকবার স্যার, চকবার। চকবার। কোন স্যার? দাঁড়াও, এটা বেশি খায় এটা বিক্রি হয়। আর এগুলো তো কম। আর সবচেয়ে কম খায় কোনটা, যেটা বিক্রি কম হইব? বলো একটা আইসক্রিম। সবচেয়ে কম খায় বাজারে, দেখুন কম বিক্রি হইব কোনটা?
কম বাজার হয় এটা তো পাওয়া যায় না পাইপ আইসক্রিম। হ্যাঁ অরেঞ্জ স্যার 5 টাকা দাম। গ্রাইন্ডার গ্রাইন্ডার উচ্চারণ ঠিক করবো Yes, sir. মিলিং একটা মেশিন তোমরা হয়তো ওয়ার্কশপে মেশিন ইউজ করছো তারপর লেদ মেশিন ইউজ করছো গ্রাইন্ডার তাইলে এইবার দেখো বলছে যে আমার একটা মিলিং মেশিন লাগবে এই ইয়াতে মিলিং মেশিন এই প্রোডাক্ট এই ওয়ান প্রোডাক্ট তৈরি করতে 8 ঘন্টা লাগবে প্রতি ঘন্টা এটা বলছে পার উইক এই তো ঘন্টাগুলি আছে পার উইক বুঝছো জি স্যার জি এই এতগুলি ঘন্টা ফ্রি আছে এখন আমি এগুলিকে ইউজ করব কোথায় এই প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট 1 2 3 তাহলে প্রোডাক্ট 1 এ 8 ঘন্টা লাগতেছে সপ্তাহে প্রোডাক্ট 2 তে 2 ঘন্টা লাগতেছে এখানে 3 ঘন্টা লাগতেছে লেদ মেশিন প্রোডাক্ট 1 এ লাগে প্রোডাক্ট 2 তে লাগে এখানে লাগে না আর গ্রাইন্ডার এখানে লাগে না এখানে লাগে তো এই যে একটা ডিস্ট্রিবিউট এগুলো প্রতি ঘন্টায় আমার লাগবে এখন নেক্সটটা যাই আবার বলছে সেলস পটেনশিয়াল বলছে কি বলো The sales department indicates that the sales potential for products 1 and 2 exceeds the maximum production rate and that তাহলে সেলস যখন তুমি এক নম্বর প্রোডাক্ট যদি আমার যা তৈরি করো বিক্রি হয়ে যায় আমার কোনো স্টোর করতে হবে না জি আর অন্য তৃতীয় প্রোডাক্ট কিন্তু 20 এর বেশি ইউজ করে 20 ইউনিট এখানে 20,000 হইতে পারে 20 লক্ষ হইতে পারে বা একটা কিছু হইতে পারে তো এর বেশি তৈরি করতে পারবে না তার মানে এটা একটা রেস্ট্রিকশন জি তাইলে আবার হচ্ছে ইউনিট প্রফিট এখন প্রতি পিস বিক্রি করে x1 এ লাভ করে 20 এখানে 6 এখানে 8 এই 1 4 3 প্রোডাক্ট মধ্যে প্রবলেম ইজ নাও এখন তোমার প্রবলেমটা হলো কি লিনিয়ার প্রোগ্রাম ইটস এ ফর্মুলেট এ লিনিয়ার প্রোগ্রাম মডেল এই যে আমরা মডেল দেখে আছি গতকালকে ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করব ফর ডিটারমাইনিং হাউ মাচ অফ ইচ প্রোডাক্ট তুমি x1 কতটুকু তৈরি করবা x2 কতটুকু তৈরি করবা x3 কতটুকু করবা সো দ্যাট আমার কি হইতে হবে that firm should produce in order to maximize profit ম্যাক্সিমাইজ করবে তাহলে আমার এখানে ম্যাক্সিমাইজ ওই যে জেড ফাংশন আগে গতকাল জেডটাকে ম্যাক্সিমাইজ করতে হবে এখানে ম্যাক্সিমাইজ করতে হবে সাবজেক্ট টু এই রেস্ট্রিকশন গুলির মাধ্যমে এখন এটা আমরা এখানে আলোচনা করি তার মানে প্রফিট দিয়া দিয়েছে জেড ফাংশন তোমার প্রফিট হবে কি x1 x2 x3 প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করবে এখন এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখুন ফর্মুলেশন এই যে এখন এইটাই বলছে তুমি এখন যে তোমার x1 ধরো প্রতি সপ্তাহে তোমাকে তৈরি করবা তাহলে অবজেক্টিভ হলো টু ম্যাক্সিমাইজ জেড ওই যে জেড আমরা জায়গায় বলছিলাম প্রথম তিনটা পার্ট আছে কিন্তু একটা হলো অবজেক্টিভ ফাংশন এই হলো অবজেক্টিভ ফাংশন এখানে কি হয়েছে প্রফিট ম্যাক্সিমাইজেশন বুঝছো জি প্রফিট ম্যাক্সিমাইজেশন সবাই খেয়াল করেন তাহলে প্রফিট মানে কি হলো জেড ইজ দ্য প্রফিট তাহলে প্রতি সপ্তাহে প্রফিট করতে গেলে আমার এই এত কোয়ান্টিটি বিক্রি করলে প্রতি ইউনিট $20 তাহলে x মাল্টিপ্লাই বাই দিস মাল্টিপ্লাই বাই দিস তাহলে তুমি এই একটা অংশ লিখে ফেলো অঙ্কে তার মানে এই যাই এইটুকু লিখতে পারবা প্রথম প্রবলেম সে কিন্তু 3 ভাগে 1 ভাগ নাম্বার পাইবা এটা হলো অবজেক্টিভ ফাংশন খেয়াল করছো জি স্যার জি স্যার ভেরি কেয়ারফুল বারবার আমি তো স্লো বলতেছি কিন্তু এখন এইটা ম্যাক্সিমাইজ করব সাবজেক্ট টু আওয়ার রেস্ট্রিকশন কি রেস্ট্রিকশন দিছি কয়জন আসছে এখন তোমার কই পার্টিসিপেন্ট কই দেখা যায় স্যার 45 আমি দেখি না কোন জায়গা দেখো তুমি স্যার নিচের দিকে আছে স্যার পার্টিসিপেশন দেখতেছি না আচ্ছা যাই হোক নোট করো
তাহলে রেস্ট্রিকশন গুলি লেখো এবারে। রেস্ট্রিকশন কি কইছে তোমারে? এই যে রেস্ট্রিকশন 200 ঘন্টা বেশি কাজে লাগাতে পারবে না। কোন মেশিন? মিলিং মেশিন। মিলিং, জি মিলিং মেশিন। মিলিং মেশিন তোমার 200 ঘন্টা বেশি ইউজ করতে পারবে না। তাহলে লাগছে কত? x1 এ লাগতেছে তোমার 8 ঘন্টা। জি তাহলে 8, এখানে 8 লাগবে, এখানে 2 ঘন্টা লাগবে, এখানে 3 ঘন্টা লাগবে। তাহলে সবচেয়ে এই সব মিলে যেন 200 ঘন্টা বেশি না হয়। লেস দেন ইকুয়াল টু, খেয়াল করো ওই যে আগে প্রবলেম দেখো, ওই যে গতকালকে যে লেখা দিছি। এবং দ্বিতীয়টা হলো রেস্ট্রিকশন হলো এই 100 ঘন্টা বেশি করতে পারবে না। আর এই তৃতীয় রেস্ট্রিকশন 50 ঘন্টা বেশি করতে পারবে না। আর সেলসে কই দিচ্ছে কত? সেলসে কি কইছে? 20 এর থেকে কম স্যার। হ্যাঁ, কোন প্রোডাক্ট? 3 নাম্বার 3 এই x3 বাস এই তো হয়ে গেছে। এই মিলে গেল তোমার অঙ্ক হয়ে গেল। তুমি ফর্মুলেট করে গেল, অর্থাৎ ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার লিখে বলতেছো। কি করলাম আজকে? কেয়ারফুলি শোনো। লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং এ আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা লিখতে পারলাম। কোন প্রবলেম থেকে? ম্যানেজমেন্ট প্রবলেম থেকে। তোমার একটা রিয়েল প্রবলেম ছিল, যে কোনো প্রোডাকশন প্রসেস হোক, তোমার কনস্ট্রাকশন প্রসেসই হোক, তোমার এই ধরনের লিমিটেশন যদি থাকে। আমি গতকালকে বলছি তোমার 3-4 মেশিন আছে, তোমার ইউজ করতে হবে 10 জায়গায়, কেমনে করবা? তার টাইমের রেস্ট্রিকশন আছে। তাহলে এইভাবে তোমরা লিনিয়ার প্রোগ্রামে ইউজ করে ইউ ক্যান অপটিমাইজ দি ইউজ অফ রিসোর্সেস। তোমাদের এই কথাবার্তাগুলো আমি বলতেছি, কিন্তু তোমাদের খুব সিরিয়াসলি এটা দেখতে হবে যে করতে হবে। তাহলে ফার্স্ট পার্ট হলো, এটা হলো ফার্স্ট অবজেক্টিভ ফাংশন, এটা ফার্স্ট পার্ট। এইটা যে লিখবে 3 ভাগের 1 ভাগ নম্বর পাবে। রেস্ট্রিকশনগুলি যে লিখতে পারবে তাহলে সে আর 3 নম্বর পাবে। আর এই যে রেস্ট্রিকশনগুলি, এবং লাস্টে একটা আছে যে সবগুলি নন নেগেটিভিটি, ওই যে x1 এই যে নন নেগেটিভিটি। সরি স্যার, এই মেতে মার্ক কত থাকবে? একটা প্রবলেমের মধ্যে তো থাকে তোমাদের। এখন কইলাম আর কি, যদি কেন বলে লাস্টে দেখো থার্ড পার্ট সবগুলি নেগেটিভ ভেরিয়েবল গুলো পজিটিভ হতে হবে। এই যে নন নেগেটিভিটি প্রপার্টি গুলি বলে দিছি গতকালকে। x1 should be greater than equal to 0, x2 greater than equal to 0, x3 greater than equal to 0। এই 3 নম্বর, এটা হলো থার্ড পার্ট। খেয়াল করছো? ফার্স্ট পার্ট কি? অবজেক্টিভ ফাংশন। ভেরি কেয়ারফুলি মনে রাখো, অবজেক্টিভ ফাংশন কাকে বলে? দি ফাংশন বিং ম্যাক্সিমাইজড, যাকে ম্যাক্সিমাইজ করব বা মিনিমাইজ করব, এটা হলো অবজেক্টিভ ফাংশন। রেস্ট্রিকশন কোনগুলি? এই যে রেস্ট্রিকশন, সাবজেক্ট টু রেস্ট্রিকশন, অল লিমিটেশনস যেগুলো আমাকে বাউন্ডারি দিয়ে দিছে, যে এই মেশিন এর বেশি করতে পারবে না, এই বেশি করতে পারবে না, এই বেশি করতে পারবে না, এটা হলো রেস্ট্রিকশন। এই যে এসটি মানে কি? সাবজেক্ট টু। এসটি বুঝছো? জি স্যার। Subject to, and all those variables should be positive, less than greater than equal to 0। এই মোটামুটি হলো উত্তরটা হলো এইটুকু। তোমার প্রবলেম দেওয়া হলো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, তোমাকে আলটিমেটলি উত্তর দিতে হবে এইটুকু। এই যে এইটুকু। Is there any confusion? বলছো কিনা? কনফিউশন আছে? স্যার আবার একটু যদি বলতেন তাহলে ভালো হতো। কি বলতাম, কোনটা বলতাম সেটা কও। পুরোটাই স্যার। পুরোটা বলা দেবো না, এখানে কি ইয়ে নেই, কি বলে রেডিও বাজানো। স্যার সাবজেক্ট অফ রেস্ট্রিকশন যেটা, সেটা একটু বলেন স্যার। সাবজেক্ট টু, এটা তো রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশনগুলো তোমাকে মিট করতে হবে। তোমাকে বলে দিছি না প্রথম যে কালকে যে ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা তৈরি করলাম, জেনারেল ফর্মাল লিনিয়ার প্রোগ্রামিং, একটা হলো অবজেক্টিভ ফাংশনস আর হলো রেস্ট্রিকশন। B1 B2 B3 B3 লেখছি না গতকালকে? জি স্যার। জি স্যার। এখানে B1 কত? B1 কাকে বলে? B1 কত? B1 হলো রিসোর্স। B1 কত এখানে? এখানে এই অঙ্কে 200। 200 জি স্যার। B2 কত? 100। হ্যাঁ। B3 কত? 50। 50 স্যার। হ্যাঁ। হ্যাঁ। B4 কত? 20। এগুলো হলো রেস্ট্রিকশনস। আর এগুলো হলো যে ভেরি রেস্ট্রিকশন, এই রিসোর্সগুলি যে যত জায়গায় আমি ইউজ করবো সবগুলি মিলে এই জিনিস থাকবে রেস্ট্রিকশন। এই জন্য সাবজেক্ট টু রেস্ট্রিকশন এইগুলি মিট করতে হবে আমাকে। আর লাস্টে আরেকটা রেস্ট্রিকশন যে অল ভেরিয়েবল শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। 3 নম্বর। এই তো 3টা অঙ্ক আমাদের এইরকম প্রবলেম থাকবে। দেখো আর 2টা অঙ্ক দেওয়া আছে বইয়ের ভিতরে, প্লিজ নিজেরাও বইয়ের ভিতরে দেয়া অঙ্কগুলি দেখলে নিজের আইডিয়া নিতে পারবা সলভ করার জন্য। এটা হলো ফর্মুলেশন। লিনিয়ার প্রোগ্রামিং এর 2টা অংশ।
একটা হলো ম্যানেজমেন্ট প্রবলেমটাকে, অ্যাকচুয়াল প্রবলেমটাকে ম্যাথমেটিক্যাল প্রবলেমে সলভ করব। যে ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার আমরা কি করছি, ম্যানেজমেন্ট প্রবলেমটাকে কি করছি আমরা ম্যাথমেটিক্যালি এখানে শো করছি, তাই তো? জি স্যার। বাস, এটা হলো ফর্মুলেশন। মানে দেখো লিনিয়ার প্রোগ্রামের দুটো অংশ, একটা হলো ফর্মুলেশন আর একটা হলো সলিউশন। এটাকে তুমি এখন সলভ করে কিসে ভেরিয়েবল বার করবা? ভ্যালু বার করবা কিসের? জেড এর ভ্যালু কত, ম্যাক্সিমাম কত প্রফিট হলো, তাহলে x1 কত, x2 কত, x3 ভ্যালু কত, বুঝছো? এইগুলি সলভ করতে হবে তোমাকে, এখানে সলভ করে তুমি বার করে দিবা। এইগুলো ডিসিশন ভেরিয়েবল। x1 x2 x3 কি বলা হয়? ডিসিশন ভেরিয়েবল। ডিসিশন ভেরিয়েবল। আর z is a objective function, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। আর রাইট হ্যান্ড সাইড আর these are the resources available। তোমরা বাকি দুইটা প্রবলেম, সুন্দর প্রবলেম দেওয়া আছে, একটা ডাইটের প্রবলেম দেওয়া আছে বেশ সুন্দর, আর এগ্রিকালচারের উপরে ব্লেন্ডের উপর দেওয়া আছে। তোমরা এগুলো রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে পারবে। জি স্যার। তাইলে এখন আমরা আসি, এই তো তাইলে আমার কি সামারি হলো, আমি ফর্মুলেট করতে পারলাম। এক নম্বর হলো লিনিয়ার প্রোগ্রামিং কি ইজ এন অপটিমাইজেশন টেকনিক্স, লিমিটেড রিসোর্সগুলিকে অপটিমাম ওয়েতে ইউজ করার যে পদ্ধতি, এর নাম হলো লিনিয়ার প্রোগ্রামিং, এবং তার ফর্মুলেশন আমরা করতে পারলাম ম্যাথমেটিক্যালি। এখন এইগুলি ভেরিয়েবলগুলি বার করা, এটা নাম হলো সলিউশন। এটা হলো এলপি সলিউশন, লিনিয়ার প্রোগ্রামিং এর সলিউশন। নেক্সট পেজে দেখবা, বইয়ের ভিতরে আসবে, তুমি খেয়াল করা, এটার নাম হলো সিমপ্লেক্স মেথড। এখানে এস টা বড় হাতের হবে, বুঝছো? জি স্যার। সলিউশনের যে পদ্ধতির নাম কি, মেথডের নাম কি? সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড, জি স্যার। সিমপ্লেক্স এসটা বড় হাতের হবে, সিমপ্লেক্স মেথড। এই মেথড দিয়েই আমি নরমালি লিনিয়ার প্রোগ্রামিং। এখন এটা সফটওয়্যার পাওয়া যায়। কে জানি দেখলাম উত্তর দিছিলা গতকালকের প্রশ্ন ম্যানেজমেন্টের প্রবলেমের, স্টাডি অফ ম্যানেজমেন্ট। একটা ছেলে লিখছে যে আজকাল তো ম্যানেজমেন্ট প্রবলেম, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, খালি সফটওয়্যার অ্যাপ্লাই করে ইউজ করে নেবো, সফটওয়্যার অ্যাপ্লাই করে ইউজ করবো। কে জানি লেখছো, ভালোই তো, সফটওয়্যার করে বলে আর ক্লাসের দরকার কি? তো সফটওয়্যার যখন অ্যাপ্লাই করবা, এই সফটওয়্যার অ্যাপ্লাই করতে পারবা কিভাবে, সেটার পদ্ধতি হলো ক্লাস। বুঝা গেছে? জি স্যার। তুমি যদি এই ভেরিয়েবল যদি না বুঝো, ফাংশনে যদি না বুঝো, তুমি এই সফটওয়্যার কিভাবে অ্যাপ্লাই করবে? এই জন্যই ক্লাস। সফটওয়্যার হলো টুলস, ক্যালকুলেটর যেরকম টুলস, সফটওয়্যার এরকম টুলস। অ্যাপ্লাই করতে হবে তোমাকে, ফান্ডামেন্টাল তোমাকে জানতে হবে। তাহলে এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো গ্রাফিক্যালি আর একটা হলো অ্যালজেব্রিক্যালি। গ্রাফ পাঠিয়ে তুমি সলভ করতে পারো। এটা হলো সিম্পল প্রবলেম, 2 ডাইমেনশনাল হলে। শুধু দুইটা ভেরিয়েবল হইলে এখানে কি হইতো, x1 x2 হইলে তুমি x1 x2 গ্রাফ প্লট করে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে পারো। 3 ডাইমেনশনালও করা যায়, ম্যাক্সিমাম 3 ভেরিয়েবল হয়তো করা যেতে পারে। এর বেশি ভেরিয়েবল হলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যালজেব্রিক মেথড। এই যে সিমপ্লেক্স মেথড ডেফিনেশন পড়ো, এটা পড়ো, ডেফিনেশনটা পড়ো। The method is an algebraic procedure which progressively approaches to the optimal solution through a well-defined iterative process until optimally is finally reached. ইটারেটিভ বাই ইটারেটিভ প্রসেস। তোমরা এলিমিনেশন বাই গাউস এলিমিনেশন মেথড পড়ছো না? এই যে আমাদের কি বলেন, এই কোর্সের নাম কি, কোর্সটা কোর্স পড়ছো না? কি বলে এটাকে, একটা কোর্স আছে তোমাদের, এই যে সলভগুলি করে এগুলা, কোর্সের নাম কি স্যার? ওই যে কি জানি কয়, জিআইএস ল্যাব নাকি? না না, এটা ম্যাথল্যাব স্যার। হ্যাঁ, ম্যাটল্যাব। ওই যে ম্যাথল্যাব না, এটা বলছে না, তোমাদের একটা প্রবলেম আছে তো, আমি তো ভুলে গেলাম এটার নামটা বলতে। ওটা একটা কোর্স, এই যে বিভিন্ন মেথড শো করে তুমি সলভ কমপ্লেক্স কোর্সের নাম কি? এটা হচ্ছে প্রবাবিলিটি। না কম্পিউটার কি জানি, কম্পিউটার জাভা স্যার, জাভা। না না, আরে না, কোর্সের নাম বলো, কোর্সের নামটা তো ভুলে গেলাম। নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নিউমেরিক্যাল মেথডস। জি স্যার, নিউমেরিক্যাল মেথড অ্যানালাইসিস। ওইগুলো, এই মেথডগুলি তোমাদের অনেক প্রবলেম সলভ করাইছে। নাম্বার অফ সিমultaneous কমপ্লেক্স ভেরিয়েবল, এইগুলি সমস্ত কিছু তোমাদেরকে শেখানো আছে। তাহলে দিস ইজ এ অ্যালজেব্রিক মেথড
আস্তে আস্তে আইটারেশন, বিভিন্ন আইটারেশন, ফার্স্ট আইটারেশন ট্রায়াল এন্ড এরর দিয়ে দিয়া আমাকে অপটিমাম রেজাল্ট বের করতে হবে। এইটা সফটওয়্যার পাওয়া যায়, ইউ ক্যান অ্যাপ্লাই সফটওয়্যার। বাট আমরা এখানে জাস্ট দেখাবো এই প্রবলেমটা, ছোট্ট প্রবলেম নিয়ে এক্সাম্পল দেবো, লিনিয়ার এলপি মডেল কিভাবে করা হয়। গ্রাফিক্যাল মেথডটা আমরা দেখাবো এখন। এই যে এটা মনে করো এলপি মডেল সলিউশন গ্রাফিক্যাল মেথড। আমরা এক্সাম্পল, এটা বইয়ের মধ্যে আছে, কিন্তু এই বইয়ের মধ্যে দেখো গ্রাফিক্যাল মেথডের একটা এক্সাম্পল, ওই প্রবলেমটাই নিচে আমি। কনসিডার দিস লিনিয়ার প্রোগ্রামিং মডেল, এটা ইলেক্স এখানে ম্যাক্সিমাইজ কি 3x plus 5 কি স্যার? হ্যাঁ, ম্যাক্সিমাইজ কি, এই প্রবলেমটা কি ম্যাক্সিমাইজ জেড। এখানে জেড ওই যে প্রফিট বা হয়তো আমরা যেটা আগে করলাম জেড ফাংশন, ম্যাক্সিমাইজ কয়টা ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল। এই যে ফাংশন আর টু ভেরিয়েবল, তাহলে এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এবং তোমাকে সাবজেক্ট টু রেস্ট্রিকশনস, এখানে কতগুলো রেস্ট্রিকশন, এটা সিম্পল রেস্ট্রিকশন দিচ্ছে এখানে। x1 কত বেশি হইতে পারবে না স্যার 4 এর বেশি নিতে পারবে না। বাস। আর x2 6 স্যার 6 এর বেশি। আর দুইটা মিলে একটা রিলেশন, একটা কি আছে রিলেশনশিপ, 3 less than or equal 18 18 এর কম নেবে স্যার। 18 এর কম হতে হবে। আর এই সবগুলো ভেরিয়েবলই পজিটিভ থাকতে হবে, এটা হলো প্রবলেম। জি স্যার। এখন যে টু ভেরিয়েবল তুমি এটা গ্রাফিক্যালি সহজ মনে করা যায়, গ্রাফটা ভালো করে সুন্দর করে তোমার বইয়ে দেখানো আছে, বইয়ের মধ্যে। জি স্যার আছে স্যার 130 পেজে। হ্যাঁ দেখো, হাউ দিস প্রবলেম ইজ সলভ, ইজ ভেরি সিম্পল। আমি বলছি সো আমরা শুধু 2 ডাইমেনশনাল গ্রাফ আঁকবো। এই সিম্পল গ্রাফিক্যাল মেথড ক্যান বি ইউজড। দিস উইল ইলাস্ট্রেট হোয়াট লিনিয়ার প্রোগ্রামিং মেথড, সিম্পল মেথড ডাজ, কি করে অপটিমাল রেজাল্ট বের করে। এটা সুন্দর করে গ্রাফিক্যাল মেথড দেওয়া আছে, আমরা সেই গ্রাফিক্যাল মেথডটা এখানে যাচ্ছি। এখন এই গ্রাফটা তোমাদের বইও আছে, সুন্দর করে দিয়েছে। কি বলছে? টু ভেরিয়েবল x1 x2। এখন x1 নিচে না, x2 উপরে। প্লট করো, রেস্ট্রিকশন মিলে প্লট করো। x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে হবে? 4। ম্যাক্সিমাম স্যার 4। এই 4 তুমি টান দাও। x2 কত ম্যাক্সিমাম? 8। কত? 8 স্যার 8। 6 স্যার 6 8 না 6। 6 এই যে 6। আচ্ছা 6 জি স্যার। এই দুইটা রেস্ট্রিকশন তুমি প্লট করে ফেলছো। এবার 18। এবার থার্ড রেস্ট্রিকশন, এই যে লাইনটা, থার্ড রেস্ট্রিকশন লাইনটা ড্র করতে পারো। তোমার এটা স্লোপ বার করে এই লাইনটা ড্র করো। তাইলে যেমন x1 0 ধরো, x2 ভ্যালু কত? 9। x2 0 ধরলাম, x1 এর ভ্যালু কত? 6। তাই তো লাইন তুমি স্লোপ দিয়ে করতে পারো। তাহলে এই তিনটা রেস্ট্রিকশনের, এইটা হলো একটা রেস্ট্রিকশন, এটা একটা রেস্ট্রিকশন, এটা একটা রেস্ট্রিকশন। তাহলে 3 রেস্ট্রিকশন যেখানে স্যাটিসফাই করছে, এই একটা এলাকা পাইছো না, একটা এলাকা পাইছো না, একটা এলাকা পাইছো তো, এরিয়া পাইছো তো। জি স্যার। তাহলে এর ভিতরে হলো তোমার সলিউশন। বুঝতেছো কি? এর ভিতরে তোমার লিনিয়ার প্রোগ্রামিং এর সলিউশন আছে, অনেক সলিউশন। এখানে কতগুলি সলিউশন আছে, যে কোনো পয়েন্ট এটা সলিউশন বার করবে। যে লেভেল পাইবে না, জেড ইজ এ ফাংশন। এখানে যদি পয়েন্ট নাও, তাহলে জেড কত হইব? x1 কত, এই পয়েন্টে x1 কত 2 আর x2 2। তাহলে এটা একটা ভ্যালু পাইয়া, এখানে একটা ভ্যালু নাও, এখানে একটা ভ্যালু নাও, এখানে একটা ভ্যালু, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইনফিনিট সলিউশন আছে। কিন্তু আমাকে বের করতে হবে কোনটা? ম্যাক্সিমাইজ করার জন্য, অর্থাৎ জেড ভ্যালু যেখানে ম্যাক্সিমাইজ হবে, ম্যাক্সিমাম অপটিমাম ভ্যালু। তাহলে কোন পয়েন্টে ম্যাক্সিমাম হবে সেটা খুঁজে বার করতে গেলে তোমাকে এই অবজেক্টিভ ফাংশনের লাইনটা ড্র করে, এখান থেকে ড্র করে আস্তে 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 ট্রাই করবে। এরকম দেখবা যে প্রত্যেকটা পয়েন্ট হিসাব করে দেখবে কোন জায়গায় ম্যাক্সিমাম জেড ভ্যালু, ট্রায়াল করে। সেটাই এখন করার জন্য আমরা রেজাল্ট দেখাচ্ছি। এই যে সলিউশন আমরা কি করলাম, এই যে ড্র করলাম, এটা হলো শেডেড এরিয়া। যে শেডেড এরিয়া, যেটা শেডেড এরিয়া কোনটা, যে অল রেস্ট্রিকশনস মিট করার পরে যে একটা এলাকা পাইলাম, এটার নাম হলো কি? শেডেড এরিয়া। না, এটার নাম কি? এটার নাম কি? ওটা তো শেডেড এরিয়া, যে এরিয়াটা পেলাম। এরিয়ার নাম কি? এই যে
feasible বলো Feasible solution, sir. বলো feasible solution বলো Feasible solution. উচ্চারণ করো Feasible solution, sir. feasible sir solution ফিজিবল স্যার ফিজিবল কে বলছে স্যার সুলতান আহমেদ স্যার আরে বাপ রে, সুলতান সাহেব ভালো তো আমরা তো ক্লাসে দেখতেছেন ভালো মাশাআল্লাহ ডাইরেক্ট feasible হবে ফিজিবল আপনারা শব্দ ইউজ করেন না এটা এটা ফিজিবল নাকি না এটা প্র্যাকটিক্যাল কিনা আচ্ছা না ফিজিবল আমরা ফিজিবিলিটি রিপোর্ট করব কিন্তু আপনাদের ফিজিবিলিটি কামরুজ্জামানের নাম তো কোন জায়গায় দেখলাম না কামরুজ্জামান মনে হলো স্যার আমি আজকে নতুন আসছি স্যার হ্যাঁ তার মানে আমি ঠিকই ধরছি স্যার আপনার রোল নাম্বার কত স্যার আমি মানে ইরেগুলার স্যার 15 25 95 18 স্যার ওরে বাবা তাহলে আপনি কি এটাই শেষ কোর্স জি স্যার ওই যে আমি মানে একটা প্রকল্পতে জব করি স্যার কমপ্লিট হাইটেক পার্ক আসে স্পেশাল আপনি তো বেশি করে ক্লাস করার দরকার নেই পাস করতে পারবেন এমনি অনলাইন আমাদের 5টা ক্লাস হয়ে গেছে স্যার আমার ওই ঢাকা থেকে পোস্টিং এখানে দিয়েছে স্যার আমি সেমিস্টার আগে সেমিস্টারটা ড্রপ দিতে সব মানে এলেভেল হয়ে গেছে এখন কেন কোর্স করবেন না হ্যাঁ স্যার এখন এই যে স্যার আপনাদের এই কোর্সটা নিয়েছি স্যার নিয়ে শেষ করে দিন ইনশাআল্লাহ এখন আপনি 5টা তো করেন নাই 5টা আপনি আগায় দিয়ে দিবেন পরীক্ষা জি স্যার আমি স্যার সিআর এর সাথে কথা বলেছি স্যার ওনারা যতটা আমাকে আগামী ক্লাসগুলো দিলে স্যার আমার জন্য একটু হেল্প আপনার সামনে ক্লাস একটা মিস করতে পারবেন না ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ এবং এই যে আজকে একটা পরীক্ষা হবে এটা জানেন তো স্যার আজকে শুনেছি জি স্যার যা লেখেন লিখবেন পরীক্ষা দিবেন তারপরে আবার মিড টার্মের সময় বাইবা হবে পরীক্ষা হবে ছোট্ট জি স্যার এগুলো রেডি থাকেন সিএস আর নাইলে আর এগুলো পিস করে না এগুলো দিন আমাকে পরে যোগাযোগ করবেন সিআর এর জি স্যার তুমি সিআর রেকর্ড করো ভালো করে এই যে রোল নাম্বারগুলো দিয়ে দেন আজকে অ্যাড হয়েছে আজকে থেকে শুরু হয়েছে নোট করে জি স্যার আজকে স্যার 2 জন অ্যাড হইছে আর কি নতুন তার জন কে স্যার শিমুল কর্মকার ঠিক আছে স্যার আমি ছিলাম স্যার আমি শিমুল কর্মকার স্যার হ্যাঁ স্যার শিমুল কর্মকার বলছিলাম স্যার কই চেহারা আছে ও আচ্ছা জি স্যার আপনি কি প্রথম ক্লাস কেন স্যার আমার স্যার রেজিস্ট্রেশন প্রবলেম ছিল স্যার রেজিস্ট্রেশন করতে লেট হয়েছে স্যার রেজিস্ট্রেশন তো কোনো লেট করে করতে হবে ক্লাসে আসতে লেট হলো স্যার আমি স্যার অনেকক্ষণ আগে ছিলাম স্যার অনেকক্ষণ আগে থেকে আসি স্যার বাট আমি স্যার এই যে মিউট করে রাখছি আর কি স্যার অনেক এতদিন ক্লাস করেন নাই স্যার আসি নাই স্যার আসা হয়নি স্যার নেটওয়ার্ক প্রবলেম তো স্যার এই জন্য স্যার অনেক সময় আসা হয় না আর রেজিস্ট্রেশন করতে লেট হয়েছে স্যার রেজিস্ট্রেশন তো লেট করতে পারেন কিন্তু ক্লাস ঢুকতে করতে কি আমরা না করছি আমি স্যার আমি স্যার গ্রুপে অ্যাড ছিলাম না তো স্যার এই জন্য আর কি স্যার আচ্ছা ঠিক আছে এখন থেকে সিরিয়াস হতে হবে এবং অবশ্যই স্যার ঠিক আছে স্যার অবশ্যই তাহলে সেটি রেডিয়াতে পাইলাম তো এটার নাম কি feasible solution feasible solution স্যার এখন মনে রাখেন পরীক্ষার্থী ডেফিনেশন ডিফাইন অবজেক্টিভ ফাংশন লেখা রাখেন এগুলো অবজেক্টিভ ফাংশন কাকে বলে কনস্ট্রেইন কাকে বলা হয় বা রেস্ট্রিকশন কাকে বলা হয় বুঝছেন ডিসিশন ভেরিয়েবল কাকে বলা হয় এবং লিনিয়ার প্রোগ্রামিং কাকে বলা হয় তারপরে এখানে ফিজিবল সলিউশন কাকে বলে অর্থাৎ ফিজিবল সলিউশন হলো এরিয়া বা দ্য রিজিয়ন দি সলিউশন বাউন্ডেড বাই অল দি রেস্ট্রিকশন মিট করা যে এলাকা নাম হলো এটা হলো ফিজিবল সলিউশন আর দ্বিতীয়টা বলেন বি বলেন বি বলেন বি the basic feasible solutions correspond the extreme points correspond মানে রিপ্রেজেন্ট করে correspond মানে রিপ্রেজেন্ট করে correspond the extreme points of the extreme points of the set of feasible solutions set of feasible area the extreme point গুলো 3টা 5টা পয়েন্ট আছে এটাকে বলা এটাকে কি বলা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন মনে রাখছেন জি স্যার তাহলে এখানে করা হলো এটা ফিজিবল সলিউশন আরটা কি basic feasible solution আরটা হলো লাস্টে সি বলেন an optional solution is a feasible solution which maximize or minimize objective function ভেরি গুড তার মানে এই অবজেক্টিভ ফাংশনটা হলো আমরা খোঁজ করতেছি যে ভ্যালুটা সবচেয়ে হাইয়েস্ট এইটার নাম হলো অপটিমাল সলিউশন এইটা নিয়ে আমরা খোঁজ করব এটাকে বলা হয় কি optimal solution অপটিমাম সলিউশন এই এখন অপটিমাল সলিউশন কোনটা জেডটাকে যে জেড যে যে রিজিয়নে যে ভ্যালুতে যে ভ্যালু অফ x1 x2 তে যেখানে ম্যাক্সিমাম ভ্যালু দিবে জেড এর
তাকে আমরা বলবো অপটিমাল সলিউশন। ঠিক আছে? তাহলে এখানে আমি যদি আবার এখানে যাই, আবার যদি ব্যাক করি একটু, এই যে এখানে এটা হলো ভিজিবল সলিউশন। আমি কিন্তু খুব স্লো যাচ্ছি, এত স্লো যাওয়ার কথা নাই। আমরা লিনিয়ার প্রোগ্রামিং অনেকে করে আসছেন, হয়তো ইন্টারমিডিয়েট যারা পড়ছেন। এখানে এই যে বলছি বেসিক ফিজিবল সলিউশন হলো এই এক্সট্রিম পয়েন্ট, এটা একটা এক্সট্রিম পয়েন্ট, এটা একটা এক্সট্রিম পয়েন্ট, এটা একটা ইয়েলো কালারের যেটা আছে এগুলো বলে কর্নার পয়েন্টস। এটাকে কর্নার পয়েন্ট বলে, অর্থাৎ গ্রাফের ভিতরে যে কর্নার পয়েন্টগুলি এক্সট্রিম পয়েন্ট অথবা কর্নার পয়েন্ট। বুঝছেন? জি স্যার। লিখে রাখুন। এবং one of the corner points বা extreme point will be optimal solution। এখানে ছিল আনলিমিটেড, আর বেসিক ফিজিবল হলো 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে? তাহলে যে কোনো একটা ভ্যালু হবে 5 এর মধ্যে, যে কোনো একটা ভ্যালু হলো অপটিমাম ফাংশন। এখানে ওই ভ্যালুটা হবে হয়তো আমার ধারণা এই ভ্যালুটা হতে পারে। ঠিক এখানে লেখা আছে one of the extreme points will be optimal solution। এই যে z x1 2 x2 6, যে ভ্যালুটা 36 এই যে এখানে এই যে x1 2 আর x2 হলো 6, এই ভ্যালুটা এই প্রত্যেকটা ট্রায়াল করে দেখাতে পারে। যেমন ধরেন আমি দেখাচ্ছি এই যে গ্রাফিক্যাল প্রসিডিউরের বিবরণ দেওয়া আছে এখানে। স্টেপ প্লট, সিম্পল প্রবলেমে প্লট করবেন which permitted by the restrictions. Second step, pick out the points in the region অর্থাৎ এই যে corresponding maximize the value of z। এখানে value of z হবে value of z লিখে রাখেন। This is done by trial। ওই যে 4টা 5টা পয়েন্ট। একটা এক্সাম্পল হলো অরিজিন 0, z এর ভ্যালু 0, x1 0, এখানে x1 কি হবে এই যে z1 0, x1 0, x2 0। একটা z এর ভ্যালু 30, x1 0, x2 6, z এর ভ্যালু 36, x1 2, x2 6, z এর ভ্যালু 27, x1 4, x2 3, z এর ভ্যালু 12, x1 4, x2 0। এই 5টা পয়েন্ট মধ্যে তাহলে এখানে ম্যাক্সিমাম কোনটা? 36। এটার নাম হলো অপটিমাল সলিউশন। কি চমৎকার সলিউশন! এরকম গ্রাফিক্যাল সলিউশন দিয়ে সিম্পল প্রবলেমে আপনি সলভ করতে পারেন ইজি। এইগুলো ভালো করে খেয়াল করেন। আর যদি আমি বলি যে গ্রাফিক্যাল প্রবলেমটা ডিসকাস করেন, কেমনে গ্রাফিক্যাল সলিউশন কেমনে পাওয়া যায় দেখে নিন। এইগুলো হলো আমাদের গ্রাফিক্যাল প্রবলেম সলিউশন। এখন অ্যালজেব্রিক, এখন সিম্পল অ্যালজেব্রিক প্রসিডিউর। অ্যালজেব্রিক প্রসিডিউরটা ওই একই রকম আমাকে অ্যালজেব্রিক্যালি সলভ করতে হবে, বিকজ এখানে মোর দ্যান 2 ভেরিয়েবলস। এবং সেখানে কিভাবে করবো আমি, আমার একটাই কাজ হবে এই যে রেস্ট্রিকশন গুলিকে ইনইকুয়ালিটি সাইন আছে, লেস দেন ইকুয়াল টু বা অনেক সময় গ্রেটার দেন ইকুয়াল টু থাকবে, এইগুলিকে ইকুয়াল সাইনে আনতে হবে। আমি এখানে বলছি যে যেমন একটা প্রবলেম, সেম প্রবলেমটা নেন x1 x2, ওই যে আমি বলছি এই যে x1 লেস দেন ইকুয়াল টু 4 ছিল, তাই না? এখন এটাকে আমি x1 সমান সমান 4 লিখতে চাই, কেমনে লিখব? তার মানে এইটা x1 আর x4 x1 আর 4 এর মধ্যে একটা ইমব্যালেন্স হয়ে গেছে, ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন তাড়াতাড়ি। স্যার একটু আগে যে ম্যাথটা বুঝাইলেন, নেটের একটু ডিস্টার্ব ছিল, সো ক্লিয়ারটা বুঝতে পারলাম না স্যার। ওই যে লাইন ড্র ওখানে যে z এর মান যখন 30 হবে, x1 একটা মান হচ্ছে, x2 আরেকটা মান হচ্ছে। সামনে কর্নার পয়েন্ট দিন দেখাইলাম না আমি 5টা পয়েন্ট। হ্যাঁ খেয়াল করেন এই যে এইটা হলো z এর ভ্যালু, এই যে 0 বাই লাইন। ওই z এর ফাংশন কি এটা না? এই z এর ভ্যালুটা আপনাকে আমি বলছি যেটাকে লাইন ড্র করেন, লাইন ড্র করে আপনি অরিজিন থেকে নিয়ে যাবেন। এই যে এখানে z এর ভ্যালুটা লাইনটা ড্র করে এরকম একটা ড্র লাইন হবে। দিয়ে আপনি এখান থেকে 0 থেকে আপনি আস্তে আস্তে ট্রায়াল করে নিয়ে যাবেন। আটাই ভ্যালু করে দিয়ে এটাই বলছি এখানে। সেখানে আমরা বলছি এত গুলানোর দরকার নেই, আমরা 5টা আমরা জানি বেসিক, এগুলো বেসিক ফিজিক্যাল সলিউশন। এটা হলো 0 ভ্যালু অরিজিন x1 x1 0,
এটা হলো z ভ্যালু 0, এই দেখাই দিই প্রত্যেকটা পয়েন্ট চেক করে নেন। পাঁচটা ভ্যালু বললাম আমি, এক্সট্রিম পয়েন্ট, কর্নার পয়েন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা। এগুলো বেসিক ফিজিবল সলিউশন। আমরা বলছি ফিজিবল সলিউশনতে বেসিক ফিজিবল না, বেসিক ফিজিবল হচ্ছে যে কোনো একটা ফিজিবল বেসিক ম্যাক্সিমাম হবে, পাঁচটার মধ্যে যে কোনো একটা, সেটা যদি দেখানো হয়েছে এখানে। পাঁচটা ট্রাই করে দেওয়া, পাঁচটা ট্রাই করে দেখেন, বলুন পাঁচটা ভ্যালু বার করে দেওয়া আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত? 36। এটা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে নাকি? জি স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিকঠাক বুঝতে না বুঝলে ঠিকঠাক না দেখলেও দেখতে কোথায় যাবো, নতুন করে করতে হবে, তারপরে বুঝবেন নিজে আইকে দিলে, দেখলে তো খুব মজা লাগে। স্যার বসে বসে দেখাচ্ছে, আর বসে বসে দেখার মধ্যে কঠিন ব্যাপার আছে। আর স্যার যখন এগুলি করছে তখন স্যারের কত কষ্ট হয়েছে, স্যার যখন করছে তখন কত কষ্ট হয়েছে। এইরকম কোনো মাস্টারে পড়াইছে না আমাদেরকে, এরকম দেখে দেখে একটা কথা 32 বার কইরা শিখাইছে না, এটা মনে রাখেন। জি স্যার, এটা ঠিকই স্যার, কারণ এখন পর্যন্ত আমরা যতগুলা ক্লাস করছি এখন পর্যন্ত স্যার মানে আপনার ক্লাসটাই বেস্ট আর কি আমগো ভার্সিটির। না স্যার সত্যি স্যার, এটা একদম সত্যি স্যার। এখন এইগুলি পড়ছি আমি 76 এ। স্যারের ক্লাসটা যদি আমরা সরাসরি করতে পারতাম তাইলে আরো কিছু শিখতে পারতাম। আমি যে কোর্স করাইতেছি আমি আগে তো কইলাম, আমরা আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল না, বুঝছেন? আপনাদের কোর্স কত অ্যাডভান্স হয়েছে, কেন হয়েছে আরো অ্যাডভান্স হবে। আমরা পড়াইতেছি না বইরা কোনো পড়াইতেছি, অর্থাৎ পরে আমরা এমএসসি লেভেলে করছি, পিএইচডি লেভেলে করতেছি। এটা আমরা এমএসসি তে করছি, এমএসসি ব্যাংকক এআইটি তে। অনেকে এআইটি নাম শুনছেন? জি স্যার। এই এআইটি তে কোর্স করছি 76 আর আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে একটা প্রবলেম করে আমি বার করে বলছে নিজে নিজে প্রবলেম বানাও, ওটা নিজে নিজে সলভ করে এনে জমা দাও। বুঝছেন? পারবেন আপনারা করতে? পারবেন না স্যার। নিজে প্রবলেম বানাও বা নিজে সলভ করে নিয়ে আসো, তখন সেই মাস্টার দেখবো প্রবলেমটা ঠিক আছে কিনা, কনসেপ্টগুলো ঠিক আছে কিনা, আমি যে সলিউশন দিচ্ছি ঠিক আছে, তারপরে তাই পাস করতেছি। এত পরিশ্রম, তো এগুলি একটু পড়াশোনা করতে, সামান্য একটু করতে, খালি শুনলে হবে না, দেখলে হবে না। মজা লাগবে, দেখতে দেখতে খুব মজা লাগতেছে। আমার তো পিছনে ব্যথা হয়ে গেছে, কালকে মাসুমরে কইছি না আমি নাম্বার লেখে যাই, আমার জি স্যার ফসল হয়ে যাওয়ার কথা এই অনলাইনে ক্লাস নিয়ে। ভেরি ডিফিকাল্ট। জি স্যার। স্যার আসলে আপনাদের তো স্যার চোখেরও ক্ষতি এটা স্যার, অতিরিক্ত মাথা ঘুরায়। তুমি তোমার ক্লাসে পড়ে তখন ঘুমো, আমার ধীরে ধীরে হাত দিবে কত। এই যে এখন যাই আমি অ্যালজেব্রিক একটু শেষ করে ফেলি, তারপর একটা ব্রেক দেই, পরীক্ষা দেব। পরীক্ষা জি স্যার। অ্যালজেব্রিক ওই যেটা বললাম, এগুলিকে এটা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করবা, অর্থাৎ দুইটার মাঝে যে ইনইকুয়ালিটি সাইন, এটা আমি আরেকটা ভেরিয়েবল অ্যাড করব। এই ভেরিয়েবলের নাম হলো, এই ভেরিয়েবলের নাম কি? স্ল্যাক ভেরিয়েবল। এই যে স্ল্যাক ভেরিয়েবল, স্ল্যাক ভেরিয়েবল আর কি, স্ল্যাক, এই যে স্ল্যাক ভেরিয়েবল, স্ল্যাক ভেরিয়েবল অর্থাৎ ইমব্যালেন্সটুকু, অসমতা দূর করা, অসমতা। তার মানে আমি এটাকে লিখতে পারি x1 প্লাস x3 সমান সমান, লিখতে পারি কিনা বলো? কারণ এটা সমান সমান লিখতে পারি নাই, কারণ এটা সমান এটা না, ব্যাস কম আছে, তাই না? এখন এই ব্যাস কমটা কি দিয়ে দূর করলাম? আরেকটা ভেরিয়েবল x3 আনলাম কেন? আমার x1 x2 আছে, বেসিক ভেরিয়েবল আছে না? জি স্যার। জি স্যার আছে। একটার জন্য, তাহলে আমি এটাকে লিখতে পারি এটা, না কোনো অসুবিধা নাই তো? না। তাহলে বাকিগুলো লিখে বলেন না? না স্যার। বাকিগুলি সব এভাবে লিখে ওই যে বাকিগুলি যখন এই যে অঙ্ক করা তখন এভাবে সাজাবেন। এটা হলো জেড ফাংশন ম্যাক্সিমাম, এটা নিয়ে আসছি আমরা এরকম, অথবা এটাকে আমি এইভাবে লিখতে পারি জেড, এইগুলো সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতাম, জেড মাইনাস 3x1 মাইনাস 5x2 সমান সমান কি দিলাম? 0। এইভাবে আমি এখন সাজায় দেখি সবগুলিকে। এবার x1 এর নিচে x1 এ লিখো, x2 এর নিচে x3 থাকি, x3 এর নিচে x3, x4, x5 এ লিখতে থাকি, সাজায় লিখি একটু। তাহলে রেস্ট্রিকশন, প্রথম রেস্ট্রিকশন কি ছিল? x1 লেস দ্যান ইকুয়াল টু 4 ছিল না? জি স্যার। তাহলে আমি এটা কি লিখছি? x1 প্লাস x3 একটা ফ্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করছি, সমান সমান করলে লিখতে পারি
জি স্যার তারপরে x2 প্লাস x5 x4 এই আরেকটা ভেরিয়েবল নিলাম সমান সমান 6 লিখতে পারি x6 জি স্যার আবার 3x1 প্লাস 2x2 প্লাস আরেকটা ভেরিয়েবল আনলাম প্লাস x5 এটি লিখতে পারি 18 তাহলে এখন সব x এর ভ্যালুগুলি 1 থেকে 5 0 এটা হবে পজিটিভ তার মানে এখন তিনটা স্ল্যাক ভেরিয়েবল আমি ইউজ করছি তাই তো এখন এটাকে আমরা সলভ করব এখন আমরা ইকুয়াল সাইন দিয়ে দিছি এখন আপনাদের ভেরিয়েবল দেওয়া আছে কতটি আর আপনি কোনটা সলভ করবেন z ভ্যালু বার করবেন x1 x2 ভ্যালু বার করবেন এখন আপনাদের ব্যাপার কেমনে করবেন না সলিউশন করেন আমি এই লাইন তবু এই লিনিয়ার প্রোগ্রামিং এ সিমপ্লেক্স মেথডে একটা মেথড দেওয়া দিছি যে এই যে আইটারেটিভ প্রসেস কইছে তো টেবুলার ফর্মে এগুলো সাজায় নিয়ম টেবুলই সিমপ্লেক্স টেবল এর নাম হলো সিমপ্লেক্স টেবল অর্থাৎ আমি ওই ইকুয়েশনটাকে এখানে সাজায় লিখছি এখানে অপারেশন বলছি যে আমাকে যেহেতু আইটারেটিভ প্রসেস করতে হবে x1 থেকে এলিমিনেট করতে হবে x2 এখান থেকে এলিমিনেট করতে হবে x3 এলিমিনেট করতে হবে একটা অপারেশন করে নিতে হবে এটাকে বলা হচ্ছে তো কি অপারেশন এগুলো ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম চারটি ইকুয়েশন আছে আর আমরা ইনিশিয়াল আইটারেশন আমি লিখলাম টেবুলার ফর্মে লিখছি কি টেবুলার ফর্মে লিখলাম অপারেশন লিখলাম যে কি করব ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম আর বেসিক ভেরিয়েবল গুলো আমি জানি আমার ডেটা ভ্যালু বার করতে হবে x1 x2 x3 এখানে আনছি আমি এগুলো প্রথম ইনিশিয়াল আইটারেশনে সমস্ত স্ল্যাক ভেরিয়েবল গুলো এখানে আসবে আর এখানে হলো ওই যে ইকুয়েশন গুলি কোএফিশিয়েন্ট লিখছি ওই যে এই যে এটা কোএফিশিয়েন্ট গুলো লিখছি ফার্স্ট ইকুয়েশনের কোএফিশিয়েন্ট x1 x2 x3 x4 x5 এরকম কোএফিশিয়েন্ট গুলো লিখছি z x1 x2 x3 x4 x5 রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন যখন ভ্যালুটা তাহলে আমার z minus 3x1 minus 5x2 সমান সমান 0 ছিল তাই না এখানে x1 plus x3 সমান সমান 4 ছিল x3 x2 plus x4 সমান সমান 6 ছিল x2 plus 3x1 2x2 plus x5 সমান সমান 18 আসিল 18 তাহলে এই যে সাজাইলাম এটার নাম হলো সিমপ্লেক্স টেবল এখন এটাতেই অটোমেটিক্যালি এই সাইডটুকু আমার ইকুয়েশনের সলিউশন আসবে তাহলে এখন z এর ভ্যালু কত পাইছি 0 z এর ভ্যালু স্যার 0468 না x3 ভ্যালু কত পাইছি এই রাইট হ্যান্ড সাইড অফ দি ইকুয়েশনের এই ভ্যালুগুলো বেসিক ভেরিয়েবলের মান z এর ভ্যালু কত পাইলাম 0 x2 পাইছি কত x2 4 x6 পাইছি কত x4 6 x5 পাইছি কত 18 কিন্তু এখানে আমার আসল ভেরিয়েবল নাই x1 x2 নাই এখানে x1 x2 নাই এখানে আনতে হবে আমাকে এইজন্য আইটারেশন করতে হবে এই যে কনসেপ্ট তাহলে এটা হলো প্রথম সিমপ্লেক্স টেবিলের প্রথম ইনিশিয়াল আইটারেশন ইনিশিয়াল ফর্ম কি করলাম আমি স্ল্যাক ভেরিয়েবল দিয়ে আমি সুন্দর করে টেবিল বানাইছি এটা নাম হলো সিমপ্লেক্স টেবিল সলিউশন কত হলো এইটা তার মানে জেড হলো 0 মানে কত আমার অ্যাকটিং পয়েন্ট হলো ওই যে অরিজিন একটা অ্যাকটিং পয়েন্ট পাইছি সো উই হ্যাভ টু প্রসিড ফার্দার এখানে ভ্যালুগুলি কেন পাইলাম এই যে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বার হইছে এই যে দেখেন ডায়াগোনালি সব 1 আছে না এই তিনটা জিনিস এই x2 x3 x4 x5 কোএফিশিয়েন্ট গুলি নিয়ে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স হইছে এখানে অর্থাৎ ডায়াগোনাল ভ্যালুগুলি সব 1 এই জন্য এই রকম একটা এই ভ্যালুগুলির করসপন্ড করছে এখানে x3 এত হবে x4 এত হবে x4 আর x5 আমার তখন x1 x2 কত হবে 0 x1 x2 0 আমরা এটা বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা নেক্সটে যাই এই যে কি করতে হবে আমাকে কিছু এলিমিনেশন করতে হবে করলে পরে আমরা নেক্সটে যাইয়া এটা দাঁড়াবে পাবো এরকম এই যে দেখেন এই যে কি করতে হবে অপারেশন বলে দিছি 1 ফার্স্ট ইকুয়েশন -5 টাইমস মুখ এটা পর্যন্ত করতে হবে করতে করতে বেসিক ভেরিয়েবল গুলো আবার আইতে বলো এখানে কি আছে একটা x2 ভেরিয়েবল আছে নাকি x2 আছে x1 নাই এই x2 ঢুকছে তার মানে আগে কিছুই ছিল না একটা x2 ঢুকছে তাহলে x2 কত পাইছি 6 তাহলে x1 0 পাইছি x1 0 পাইলাম তাহলে x2 কত 6 পাইছি x1 0 6 তাহলে ভেরিয়েবল কত এটা দেখেন 30 এইটা z ভ্যালু 30 পাইছি
নেক্সট আরেকটা ইটারেশন করলেই তোমার আপনার এখানে x1 আসবে, এটা পরিবর্তে আসবে অথবা এটা অপারেশনটা করতে হবে, এটা বলছি। আপনি বলবেন এখন নেক্সট আপনাকে করতে হবে যে এন্টারিং ভেরিয়েবল কত, বেসিক ভেরিয়েবল কত খুঁজে করে বার করবেন, তাহলে আপনি অপটিমাল সলিউশন পাইবেন। এইভাবে আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর অ্যালজেব্রিক সলিউশন করতে পারি। এই যে অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন বলে দিয়েছি আমি এখানে। তাহলে z ভ্যালু 36 পাইবেন এবং বাকি x গুলি ভ্যালু কত পাবেন, এটা আপনারা ট্রাই করে করতে পারেন। দিস ইজ দি সামারি অফ লিনিয়ার প্রোগ্রামিং এর সলিউশন। আমরা মোটামুটি অল্প সময়ে গ্রাফিক্যাল মেথড, আমরা হয়তো পরীক্ষার জন্য এত কমপ্লিকেটেড সময় থাকবে না, বাট আপনাকে জানতে হবে যে কিভাবে করবেন। অত সিম্পল একটা প্রবলেম দিলে ফর্মুলেশনও করতে পারবেন, সলিউশনও করতে পারবেন, ওইরকম ভাবে দেওয়া হবে। ঠিক আছে? জি স্যার। এই হলো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং। আপনারা এই অঙ্কগুলি দেখবেন, এই অ্যালজেব্রিক প্রসিডিউর দেওয়া আছে, এই গ্রাফিক্যাল প্রসিডিউর দেওয়া আছে, আপনারা নিজেদের উপর চেষ্টা করবেন। আমরা এটা শেষ করলাম, আমরা নেক্সট ইয়াতে যাব। ওই যে ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট দিলাম, ওই যে চেষ্টা করি আর কি। আমি এখন নেক্সট টপিকে যাচ্ছি, আমি ওটা ছেড়ে দিই। আমরা এটা শুরু করব, আমি ব্রেক দিলাম। আর তো অঙ্কটা লেখেন 10 মিনিট সময়। মাসুম স্যার? জি স্যার। 10 মিনিট সময় দিলাম, আপনারা একটু উত্তর দিবেন। আমরা কি অঙ্কটা করব? না, এখন আমরা পরীক্ষা দেই, আমি তো বসে দাঁড়ায় থাকি। কজন আছে? 49 স্যার আছে স্যার 49। কি মিছা কথা কইতেছো নাকি? না স্যার, সত্যি স্যার। স্যার আপনার ক্লাসের প্রেজেন্টও বেশি স্যার, পার্টিসিপেন্ট বেশি স্যার। স্যার আপনার ক্লাস করার জন্য সবাই খুব ইন্টারেস্টেড, সো এই জন্য সবাই বেশি প্রেজেন্ট থাকে। স্যার আজকে স্যার সর্বোচ্চ স্যার 51 জন ছিল স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি স্যার আলহামদুলিল্লাহ। জি স্যার আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য হলো কিছু শিখো, কথাবার্তা বললো কিছুটা শিখো। জি স্যার, আপনার ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারি আমরা। এই শিক্ষার আইনে বলে আমার শান্তি, তোমাদের শান্তি। আমরা কিন্তু প্রফেশনাল ট্রেনিং দিচ্ছি তোমাদেরকে। তোমরা ফাইনাল ইয়ার যারা আছো তোমরা খেয়াল চোখ রাখো, আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা ফ্লাডের উপরে লেকচার দেওয়া হবে, যাতে তোমরা ট্রেনিং এর মতো সার্টিফিকেট পাইবা। এগুলো পরে ভবিষ্যতে দেখাতে পারবা যে তোমরা সার্টিফিকেট পাচ্ছ। বড় ওয়াটার বোর্ডের এক বড় হাইয়েস্ট অফিসিয়াল নিয়ে আসবো, ওনারা বর্তমান ফ্লাডের কিভাবে ওনারা ইঞ্জিনিয়ারিং সলিউশন করতেছেন এগুলি আলোচনা করবে, প্রেজেন্টেশন দেবে। রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু টাকা পয়সা লাগবে না। কোর্সে থাকবা, 1 ঘন্টা বই থাকবা, এটা সার্টিফিকেট পাইবা, শিখবা অনেক কিছু। জি স্যার আমরা থাকবো। এটা পরে দেখো নিও। তাহলে আমি এখন কোশ্চেনটা বলি, একটু কোশ্চেনটা আগে নোট করেন, নোট করে উত্তর দিয়েন। সাবধান, আমি আসি, কথাবার্তা একদম বলবেন না। একটা শব্দ ইউজ করলে কি মাত্র আমাকে ওয়ার্নিং দিবা যে কে কি করতেছে। একটা শব্দ ধরে ইউজ নাও। কতটুকু সময় দেওয়া হবে? আমরা তো অফিসে আছি। কিছু 10 মিনিট, আপনি 10 নেন, 12 নেন, যতটুকু আপনি পারেন। কে বলছেন এটা? স্যার আমি ওই যে জব করতেছি তো অফিসে আর কি। হ্যাঁ, কোনো অসুবিধা। আরে অফিসে আপনি বই থেকে চা খান, করতে করতে আপনি উত্তর দিয়ে দিবেন। 5 মিনিটে উত্তর দিতে পারেন ইচ্ছা করলে। জি স্যার ঠিক আছে, সমস্যা নেই। আমি 10 মিনিট লিখলাম, 2-1 মিনিটের দিক সেদিক হইতে পারে আপনার যে সমস্যা। বা যদি আপনার মনে করেন 10 থেকে 12 থেকে ম্যাক্সিমাম 15 হতে পারে, আপনার নিয়ে নেন। তো কিন্তু ইন্ডিভিজুয়ালি লিখবেন, বারবার বলছি, সুন্দর করে একটু খেয়াল করে ভালো করে বুঝেন প্রশ্নটা। আমি বলতেছি, why site supervision is site supervision why construction site supervision লেখেন, শূন্য শূন্য লেখেন, খালি কথা কইেন না। why construction site supervision is critical। আচ্ছা না, কনস্ট্রাকশন লাগবে না। why site supervision is critical for the effective implementation of construction project। এখানে কনস্ট্রাকশন প্রজেক্ট দিছি তো, অসুবিধা নেই। কি লেখছেন কি বলেন তো? Critical, why site supervision critical is critical কথা critical মানে কি is important বা central বা crucial, critical for the effective implementation of construction project। এটা হলো এটা কোশ্চেন মার্ক, ঠিক আছে? for the clear? why
আমারটা শুনুন। Sir, sir, for the effective. For the effective, effective. ICIT, sir. Effective implementation of construction project. Question দিয়ে রাখেন। বুঝছেন সবাই? জি স্যার। এবং এই লগে একটা অ্যাড আছে, বলেন how can you eliminate বা minimize, how can you eliminate the most common problems in the project implementation? আমরা এগুলো পড়াইছি, খেয়াল করেন। how can you eliminate মানে কি বুঝছেন তো? হাত দিয়ে স্যার। eliminate অথবা minimize করেন। eliminate eliminate the most common problems in the project implementation, অর্থাৎ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য মোস্ট কমন যে প্রবলেম সেইগুলি কিভাবে দূর করতে পারেন। এলিমিনেট মানে দূর করা বা মিনিমাইজ করা। এলিমিনেট। প্রশ্ন নাম্বার the most common project common problems, sorry most common problems in the project implementation, project implementation এর কমন প্রবলেম গুলি কিভাবে দূর করতে পারবেন। বুঝছেন কি হয়েছে? তাহলে প্রশ্নটা বুঝছেন আবার, how can you eliminate the most common problems in the project implementation? এই দুইটা লাইন দিলাম আমি, একটা হলো why project supervision critical, how can you eliminate। আপনার সময় এখন থেকে শুরু। মাসুদ স্যার এটা লেখেন, এখন কয়টা বাজে? 42 স্যার 4:46 স্যার লেখা স্যার দেখুন ওই শীট 46, ঠিক আছে। তাইলে আমরা 46 থেকে কত দূর হয়? ও তাহলে ধরেন 5টা পর্যন্ত ধরে দিলাম। জি স্যার। ওকে, একদম সাথে সাথে ইয়ে করে দেবেন, নোবডি টকস। আমি এখানে বসা আছি, অসুবিধা নেই, আমি একটু প্যারাই দিই। সুন্দর করে রোল নম্বরটা বলে লেখেন, অনেক সময় রোল নম্বর বোঝা যায় না, বা যার নম্বর নাম কষ্ট করে লিখবেন। কপি করলেই কিন্তু আপনাকে বিপদ। যতটুকু এক লাইন নিজে লিখবেন আপনার জন্য মঙ্গল, বলে দিলাম আমি। নিজে লিখলে আপনার জন্য মঙ্গল, আমি আগে বলতেছি। সাইট সুপারভিশনের দিক হয়েছিল মিট করা তো
লেখা শেষ হইলে সবাই গ্রুপের মধ্যে দিয়ে দেন, ওই যে প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, ওই গ্রুপে। ঠিক আছে, স্টপ করো। শেষ হয়েছে না টাইম? মাসুম? জি স্যার, স্যার আর 1 মিনিট আছে স্যার। 1 মিনিট আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি তো 46 দেখলাম না, 46 জন মনে হয়। জি স্যার, এখন স্যার 47, জি স্যার 46 জন আছে। দাও দিয়ে দাও। কইছিলাম 10 মিনিট, এখন তোমরা 15 মিনিট নিলা, তাও দেয়া দাও তাড়াতাড়ি, নকল টকল করো না কোন জায়গা থেকে। ওকে জমা দিয়ে দাও, আমি সব করলাম। জন? জি স্যার। সব নিচে দিছে? জি স্যার দিতেছে সবাই। দিয়ে দাও তাড়াতাড়ি করো। আচ্ছা স্যার। 5টা বেজে গেছে, আমরা আধা ঘন্টা নিব। আচ্ছা স্যার। ওকে কে জানাই সব দিছে? স্যার প্রায় সবাই দিয়ে দিছে স্যার। প্রায় না, হয়তো 1-2 জন বাকি আছে হয়তো। জি স্যার। নিবে না পরে? জি স্যার, ওই যে সবাই দিয়ে দিতেছে এখন।
দিয়ে দেন না তাহলে একদম নিবে না আসলে দিয়ে দেন তাড়াতাড়ি করেন ওকে থ্যাংক ইউ আমরা হিউম্যান ফ্যাক্টর যাচ্ছি ওকে থ্যাংক ইউ জি স্যার ফাইন জি স্যার সব পাইছো জি স্যার গুনলে সব হইছে ওকে জি স্যার প্রায় সবই চলে আসছে প্রায় না আমি বলছি আপনি প্লিজ আচ্ছা স্যার জানি বলেন কজন বাকি আছে আমি তো সুযোগ দিলাম আমার কথা শুনেন না কেন আপনারা মাসুম জি স্যার আর কে অর্ডার নিব না স্যার ওই যে যারা দিছে তাদের থ্যাংক ইউ হ্যাঁ হিউম্যান ফ্যাক্টর জি স্যার শুরু করেন আমরা পাঁচটা প্রসেস সাব প্রসেসের কথা মনে আছে ম্যানেজমেন্টের বলো তো কি ম্যানেজমেন্টের পাঁচটা সাব প্রসেস ডিসিশন মেকিং সাব প্রসেস ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস তার কতগুলি সাব প্রসেস ছিল প্রসেসগুলো বলেন কি কি প্রথম কি প্রথম কি স্যার প্রথম হইছে স্যার ওই যে হিউম্যান ফ্যাক্টরস ম্যানেজমেন্ট না কি কয় দেব এইগুলা ম্যানেজমেন্ট ইজ এ ডিসিশন মেকিং প্রসেস তার কতগুলি সাব প্রসেস আছে ভালো করে পড়াইছি আমি পরীক্ষাও দিছিলাম তাই ফান্ডামেন্টাল কনসেপ্টস এন্ড এসেনশিয়াল এলিমেন্টস দিছিলাম আমি পরীক্ষা কি কি জিনিস কি কি ম্যানেজমেন্ট কি কি প্রসেস সাব প্রসেসগুলোর নাম কি কি বলেন তাড়াতাড়ি স্যার প্ল্যানিং অর্গানাইজিং ডিফেক্টিভ প্ল্যানিং কে বলছেন এটা স্যার সানি আলম হ্যাঁ সানি আলম স্যার সানি গুড নাম্বার দিমু বেশি পারায় দাও তোমার যে কইরা তারে নাম্বার দিমু সানি আলম ওর কাছে রোল নাম্বার আছে সানি আলম 06 নাকি রোল নাম্বার জি স্যার গুড এই নাম্বার পাইতে আছে কিন্তু আমি মনে রাখবো যাই কথা কইবা ভালো হতো তারে নাম্বার পাই দেখছো কেন কইলা না তাহলে আগে না অন্যরা কইলা না কেন বলো পাঁচটা প্রসেস নাম বলো প্ল্যানিং অর্গানাইজিং ডিফেক্টিভ কন্ট্রোলিং প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিভিটি লিডিং আর হচ্ছে স্যার কন্ট্রোলিং অ্যাক্টিভিটি তারপরে লিডিং কন্ট্রোলিং স্যার মোটিভেটিং কন্ট্রোলিং মোটিভেটিং কে বলছো স্যার মোটিভেটিং কন্ট্রোলিং মোটিভেটিং কে বলছো মানে দেখো আব্দুল মুমিন তোর বাবা কাছে দাঁড়াও মোটিভেটিং কিছুটা ইনপুট না দিলে তো স্যার মুমিনের রোল নাম্বার কত স্যার কিছু বলবেন নাকি স্যার প্রজেক্ট মুমিনের রোল নাম্বার কত স্যার লাস্টে 54 মুমিন 54 স্যার প্রজেক্ট কন্ট্রোল সিস্টেম একটা কিছে স্যার কি স্যার আর নাকি নাম্বার পারবে নাকি ঠিক আছে দেখ ক্লাসের মধ্যে জবাব দিব তারই নাম্বার বাড়াই দিব যে কোনো সময় এটা মনে রাখবেন স্যার আগামী ক্লাসে জি বলেন স্যার ডিসিশন মেকিং টাইম কস্ট কোয়ালিটি এন্ড আমি এটা কই নাই আমি বলছি ম্যানেজমেন্টের প্রসেস সাব প্রসেসগুলি পাঁচটা সাব প্রসেস প্রজেক্ট প্ল্যানিং টিম মোটিভেশন প্রজেক্ট কন্ট্রোল সিস্টেম এন্ড প্রজেক্ট ম্যানেজার ক্যাপাসিটি না না এগুলি না আমি বলছি ম্যানেজমেন্টের সাব প্রসেসগুলি ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস সাব প্রসেসগুলি ভালো করে পড়াইছি অনেকবার পড়াইছি এই যে ফার্স্ট প্রসেস হলো সাব প্রসেস হলো প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিভিটি মোটিভেটিং কন্ট্রোলিং এই জিনিসগুলি ফান্ডামেন্টাল পড়াচ্ছি না এরপর আমরা লিডিং কোন
তারপরে স্টাফিং কোন, ডিরেক্টিং কোন, আরো আছে। আমরা বলছি মোটামুটি এই মোটিভেটিং যে শব্দটা বলছি, মোটিভেশন, এই যে মোটিভেশন, এই মোটিভেটিং মানে হলো, মোটিভেশন মানে কি, মোটিভেশনটা কাকে নিয়ে ডিল করি, মোটিভেশন কাকে নিয়ে ডিল করি, কার জন্য মোটিভেশন দরকার? ওটা স্যার এমপ্লয়ির উপর দেওয়া হয়, কর্মীদের উপর। সোজা কথা। জি স্যার। লিডারশিপ। এই জন্য তো হিউম্যান ফ্যাক্টর। আমি এইগুলো দেখে তো বলা যায় ভাই আপনাদের, আরে এইগুলো দেখে তো বলা যায়। আমি কি বলতে চাই, আমরা কি পড়তাছি এখন? হিউম্যান ফ্যাক্টরস। হিউম্যান ফ্যাক্টর। আমরা যত কাজই করি, সবকিছু করি, ইনস্ট্রুমেন্ট করি, ম্যাটেরিয়াল করি, কি বলে আদার রিসোর্স করি, ল্যান্ড করি, ক্যাপিটাল করি, যতটা, তার মূলের মানুষ হলো আসল, মূলের মানুষ হলো মানুষ। আপনি হলেন মেইন মানুষ, লিডার। আপনার সাথে যারা এমপ্লয়ি লোকজন থাকবেন তাদের হলো সমস্ত কিছু হলো আপনার এমপ্লয়িজ বা হিউম্যান বিং। এই হিউম্যান বিংকে কেমনে ম্যানেজ করব, আজকে আমাদের পড়াশোনা হলো এইটাই, মোটিভেটিং। এটা আমি অনেকবার এক্সপ্লেনেশন করছি ক্লাসে। আমি বলছি এই মানুষ যদি ঠিক মতো মোটিভেট করতে না পারেন, তাহলে পুরো প্রসেস বন্ধ। আপনার মোটিভেশনটা হলো হিউম্যান টাস্ক, মানে এই জন্য বলছি লিডারশিপ। হাউ ক্যান ইউ বিকাম এ লিডার? যখন লিডার বলি তখন কার লিডার? যন্ত্রপাতির লিডার নাকি মানুষের লিডার? মানুষের লিডার, যন্ত্রপাতির লিডারও, সম্পদের লিডারও, সবই সময় আলটিমেটলি মানুষের মাধ্যমে। এই জন্য আমরা হিউম্যান ফ্যাক্টর, সাইকোলজি, এটা আরো শব্দ আছে কি, সাইকোলজি ইন অ্যাডমিনিস্ট্রেশন, না? এই যে এটা বোধহয় এটা না, এটা জানি, এটা হিউম্যান ফ্যাক্টর। আপনি দেখবেন যে আমার সিলেবাসে লেখা আছে সাইকোলজি ইন অ্যাডমিনিস্ট্রেশন, বা এটা বলে হিউম্যান ফ্যাক্টর। আমরা মোস্টলি করব মোটিভেশন। কনসেপ্ট ভালো করে খেয়াল করেন, কনসেপ্ট, ডেফিনিশন, প্রিন্সিপল, ফ্যাক্টর, যেখানে এই শব্দগুলি থাকবে একটু নজর দিবেন। এই ধরনের কথা হলে মনোযোগ দিবেন। আজকে যে প্রশ্নটা দিলাম আপনাদেরকে, জমা দিয়েছেন তো কেউ? সবাই নাকি না উত্তর দিয়ে দেবো নাকি বলে দিব? জি স্যার, বলে দেন স্যার। না এখন বলা যাবে না, জমা পাই হলে তোমার কাছ থেকে করতে হবে। তো এই কনসেপ্ট, ডেফিনিশন, প্রিন্সিপলস, ফ্যাক্টরস, এই জিনিসগুলি আমাদের খুব জরুরি জানা। এটা হলো মানে পুরা কোর্সের এই ফিলোসফিগুলি এই ধরনের শব্দ দিয়ে আমরা বুঝতে পারি সবকিছু। তো কনসেপ্ট হলো আন্ডারস্ট্যান্ডিং, মিনিং, এটা মেইন ফিলোসফিক্যাল আইডিয়া এই মোটিভেশনের। কি বলেন? প্রথম লাইনে পড়েন কি একজন পড়েন তাড়াতাড়ি, কুইকলি। To motivate is to induce people to act in a desired manner it involves. ম্যানার ফুল স্টপ হবে এখানে ফুল স্টপ, ওই যে ফুল স্টপ দিয়ে লন পরে বলেন, আবার বলেন, এখানে ফুল স্টপটা দিয়ে পরে আবার বলেন। To motivate is to induce people to act in a desired manner it involves. তাহলে ইট ইনভলভস এখানে ফুল স্টপ হইতো না, ইট ইনভলভস দিয়ে এখানে কলন হইতো আর কি, ভুল হয়েছে, ফুল স্টপটা আগে। অর্থাৎ ডেফিনেশন দিয়ে দিছি কিন্তু এখানে। বলেন মোটিভেশন কাকে বলে? ইজ টু ইনডিউস কাকে? পিপল, মানুষকে। আপনি মানুষকে ইনডিউস করা কি বলে, ইনফ্লুয়েন্স করা, পরিবর্তন করা, তার মাধ্যমে তারাকে একটা মোল্ডিং করা। এই যে আপনাদেরকে পড়াচ্ছি 4 বছর ধরে 5 বছর ধরে, আমরা কি করতেছি? আপনাকে পরিবর্তন করতেছি না? ক্লাসে পড়াইছি, প্রথম ক্লাসে ইনপুট আউটপুট পড়াইছি, ফাংশন অফ অর্গানাইজেশন, ইনপুট টু ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট। গুড। কে বলছেন এটা? আব্দুল মমিন। আবার সেই মমিন ওই, হ্যাঁ ভালো মানুষ তো। গুড। ট্রান্সফরমেশন মনে আছে যখন? তো এক্সিলেন্ট। জি স্যার। তাহলে এই যে ইনপুটকে আউটপুট বানাচ্ছে, আপনাদেরকে ইনপুট দিছিলেন ছাত্র দিয়ে পড়াইছিলেন আমি ক্লাসে। জি স্যার। এবং আমরা বাড়িয়ে দেবেন কি হয়ে যান? গ্রাজুয়েট, তাই তো নাকি? তার মানে কি পরিবর্তন আনছি না? জি স্যার। এই পরিবর্তন কি দিয়ে আনছি? ট্রান্সফরমেশন দিয়ে শব্দ ইউজ করছি এর ম্যানেজমেন্টের। ইনডিউস মানে আপনি আপনার লোকদেরকে পরিবর্তন করতেন। এই যে আমি আপনাকে ইনডিউস করছি,
আপনাদের কথায় যদি আমি বলি আমার ক্লাস নাকি আপনাকে পছন্দ হয়, আমি যদিও বিশ্বাস করি না খুব একটা। স্যার এটা মোটিভেশন স্যার। না, তা আপনি বলছেন না আমার ক্লাসে বলে পছন্দ হয়, যদি আমি বিশ্বাস করি না এটা। স্যার বিশ্বাস না করলে তো মোটিভেশন হচ্ছে। তাইলে এই যে আপনারা কইলেন আমি যে আপনার ক্লাসটা পছন্দ হয়, আপনারা আসেন বেশি বেশি সংখ্যা আসেন, অ্যাক্সিডেন্ট। আমি খুবই খুশি যে আপনারা পার্টিসিপেট করছেন, শুনতেছেন, অনেকক্ষণ ধরে থাকছেন। তাহলে এটা হলো ইনডিউস, এই যে টু ইনডিউস। তাহলে আপনাদেরকে আমি ইনডিউস করতে পারছি টু অ্যাক্ট। আপনারা জানেন আমার মতন এই যে ইন এ ডিজায়ার্ড ম্যানার, আমার মতন হয়ে যে আপনারা ক্লাসে থাকেন, এইটা হলো মোটিভেশন। এবার বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে মিনিংটা? জি স্যার। তাহলে এইটাই আপনার কাজ। ইউ অ্যাজ এ লিডার, সিভিল ইঞ্জিনিয়ারিং লিডার, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রজেক্ট সুপারভাইজার, হোয়াট এভার, আপনি আপনার লোকদেরকে এমন ভাবে ব্যবহার করবেন, ইউজ করবেন, কথা বলবেন, লিড করবেন, চেঞ্জ করবেন, যাতে তারা আপনার মতন কাজ করে। টু অ্যাক্ট, এই যে টু অ্যাক্ট ইন এ ডিজায়ার্ড ম্যানার। ডিজায়ারটা কার ডিজায়ার? ম্যানার না, কার ডিজায়ার? ডিজায়ারটা কার? এ মোটিভেট করবে। লিডারের ডিজায়ার। লিডার ডিজায়ার মানে কি? আপনি চান, আপনি যে আমি একটু চাই, আমি কি আই ডিজায়ার, তাই কর না? জি স্যার। তাহলে ডিজায়ার ম্যানার, আপনার চাওয়ার মতো যদি লোকটাকে করার জন্য যে কাজটা করবেন, এটা হলো মোটিভেশন। তো ইনডিউস, মনে থাকবে ডেফিনেশন। আমি যদি কোন ডিফাইন মোটিভেশন, তো কি হবে? মোটিভেশন ইজ টু ইনডিউস পিপল টু অ্যাক্ট ইন এ ডিজায়ার্ড ম্যানার, আপনার মতো যারা কাজটা করে। সুতরাং এইগুলি কি কি থাকে? এইগুলি হলো ফ্রেমওয়ার্ক। এই যে বলছি ফ্রেমওয়ার্ক ফর মোটিভেশন। এই মধ্যে কি কি থাকবে? প্রথম থাকবে কি বলবো আমরা? কি করবো? আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিডস। আগে আপনাদের নিড বুঝতে হবে, আপনাদের নিডটা আমাকে বুঝতে হবে। তারপরে লিডিং, ডিরেক্টিং এন্ড লিড করতে হবে, ডিরেক্ট করতে হবে, আপনাকে গাইড করতে হবে। তারপরে ইনফ্লুয়েন্সিং, ডিসিপ্লিন, আপনাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, আপনাদেরকে ডিসিপ্লিন মানে কি? এই যে আপনারা উল্টাপাল্টা কাজ করে ধমক দেই, নাম্বার দেই না, জিরো দেই, আবার রিপিট পরীক্ষা দিয়েছি, ডিসিপ্লিনিং। অথবা রিওয়ার্ড, এখন রিওয়ার্ড দিলাম না, কাকে রিওয়ার্ড দিলাম? মুমিন সাহেব, ওই যে মুমিন সাহেব, রনি, সানি আলম। জি স্যার। হ্যাঁ, আপনারা তো বুঝতেছেন তারা তো রিওয়ার্ড নিয়ে নেন আমার কাছ থেকে কিছু কইয়া কইলে তো নাম্বার দিয়ে দেই। জি স্যার। এটা হলো রিওয়ার্ডিং। তার মানে ইনফ্লুয়েন্সিং, ডিসিপ্লিন, রিওয়ার্ডিং। তাহলে এই সবগুলি এলো আমাদের বড় বড় ইম্পর্টেন্ট জিনিস মোটিভেশনে। তারপরে কি করবেন? কম্পেনসেটিং। আপনাদেরকে দিয়ে একটু রেমুনারেশন দিতে হবে। আপনারা যখন আপনার এখানে একটা কাজ করবে, যে তাকে আপনি মোটিভেট করবেন, তাকে আপনি খাওয়া দিবেন না? দিবেন নাকি? তাকে আপনি খাওয়া দিবেন না? জি স্যার, অবশ্যই খাওয়া মানে কি? তাকে বেতন দিবেন তো? জি। তার বোনাস দিবেন, বেতন দিবেন, মেডিকেল বেনিফিট দিবেন, ট্রান্সপোর্ট বেনিফিট, ফ্যামিলি অ্যালাউন্স দিবেন, ওভারটাইম দিবেন, কত কিছু। এটা হলো কম্পেনসেটিং। পেমেন্ট প্যাকেজ, এমপ্লয়ি পেমেন্ট আমরা পড়াবো। তারপরে কন্ট্রোলিং কনফ্লিক্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। কনফ্লিক্ট হবেই মানুষের মধ্যে, আপনার মধ্যে আমার সাথে কনফ্লিক্ট হবে, আপনার লোকদের মধ্যে আপনি কনফ্লিক্ট হবে। এই কনফ্লিক্ট রেজলিউশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আলাদা সাবজেক্ট থাকে, আমরা সেটাও কিছুটা এখানে কাজ করবো। কনফ্লিক্ট, কারণ আমাদের এক হচ্ছে কাজ করতে গেলে ডিফারেন্স থাকবে। কনফ্লিক্ট মানে ডিফারেন্স, আপনার সাথে আমার ডিফারেন্স, ওর সাথে আমার ডিফারেন্স, সবকিছু এটা পরবর্তী করবো। ম্যান পাওয়ার প্ল্যানিং, আপনি কিভাবে করবেন, মানুষকে কিভাবে সিলেক্ট করবেন, ইন্টারভিউ নেবেন, সবকিছু এগুলি করবেন। মেথোডোলজি, এটা মাইথোলজি না, মেথোডোলজি শব্দটা লেখেন, মেথোডোলজি। হ্যাঁ স্যার, এটা মেথোডোলজি হবে। এটা পুরা বানান বলেছি। জব ম্যান ম্যাচ মেথোডোলজি, মেথড থেকে মেথোডোলজি শব্দটা লেখেন, বুঝছেন? মেথড থেকে মানে। আর লাস্ট হলো কালেকটিভ বার্গেন। এই যে আপনারা সবাই মিলে যখন আমার ধরবেন যে স্যার এই একটা 3টা প্রশ্ন দেখায় একটা কইয়ে দেন, কমন কইয়ে দেন, যদি এটা হলো বার্গেনিং। স্যার আমাদের এই লম্বা পরীক্ষা নিয়ে না, কম পরীক্ষা নেন, বা একটা অ্যাসাইনমেন্ট কমা দেন, এগুলো হলো কালেকটিভ বার্গেন। ইউনিয়ন, অ্যাসোসিয়েশন, যেমন আপনারা আমরা দেখেন ওয়ার্কার ইউনিয়ন হয়, ট্রেড ইউনিয়ন, তারপরে গার্মেন্টস শ্রমিকদের ইউনিয়ন হয়, এমপ্লয়ি ইউনিয়ন হয়। এইগুলি আমাদের ডিল করতে হবে আপনাকে।
অর্গানাইজেশনের ভিতরে এগুলি খেয়াল করতে হবে। কালেকটিভ বার্গেনিং ইউনিয়ন, অ্যাসোসিয়েশন ভেরি স্ট্রং। তা আমরা এই কাজগুলি করবো এখানে। আমরা একটু আগায় যাই এবার প্রথম থেকে, বুঝছেন নাকি? কি আমি একটু এক্সপ্লেইন কনসেপ্ট অফ মোটিভেশন, কনসেপ্ট and the framework for motivation তো হয়ে গেছে। আমরা এই শব্দগুলি লিখবেন, একটু ব্যাখ্যা দিবেন। ঠিক আমি যে অনেকগুলি শব্দ ইউজ করছি প্রত্যেকটার মধ্যে আমি ব্যাখ্যা দিছি না? জি স্যার। তো এইগুলি লিখবেন, আমরা কি বুঝা থাকলে লিখবেন, বুঝতে পারলে তো আপনি এমনি লিখতে পারবেন। জি স্যার। মোটিভেটিং অ্যাপ্রোচেস, এখন আমাদের আছে অ্যাপ্রোচ। তাহলে কিভাবে মোটিভেট করব তার কিছু ডিফারেন্ট অ্যাপ্রোচ থিওরিগুলি আছে। আমাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা থেকে আমরা এই কথা শিখছি না। এইগুলি নিয়ে আমার যারা স্পেশালাইজড লোক, হিউম্যান সায়েন্টিস্ট, তাকে বলা হয় বিহেভিয়ারাল সায়েন্টিস্ট। বিহেভিয়ার, হিউম্যান বিইং এর বিহেভিয়ারকে যে স্টাডি করে, কেন তারা উল্টাপাল্টা ইউজ করে আমরা এগুলি পড়ব, কেন তারা ভালো ব্যবহার করবে, কেন তারা উল্টাপাল্টা ব্যবহার করবে, কেন তারা নন কোঅপারেশন করবে, কেন তারা কোঅপারেট করবে, এগুলি নিয়ে যারা নাকি স্টাডি করছে তাদেরকে বলা বিহেভিয়ারাল সায়েন্টিস্ট বা হিউম্যান বিইং এর যে স্পেশালিস্ট স্টাডি করছে, মানুষকে নিয়ে যারা স্টাডি করে, পার্টিকুলারলি এই প্রোডাকশন প্রসেসের ভিতরে, ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতরে, কনস্ট্রাকশন, যে কোনো জায়গায় মানুষের ইনভলভমেন্ট। কতক্ষণ আমরা বলছি আইসক্রিম ফ্যাক্টরি, এই প্রোডাকশন প্রসেসের ভিতরে মানুষগুলিকে নিয়ে যারা ডিল করছে, যে প্রোডাক্টিভিটি বাড়ানো কেমন, আমরা বলছি প্রফিট ম্যাক্সিমাইজেশন, এখানে বলছি প্রোডাক্টিভিটি, নাম্বার অফ প্রোডাক্ট কিভাবে বাড়ানো যায়। আমরা ইউআইটিএস এর মানে বেশি সংখ্যক ছাত্র, বেশি সংখ্যক ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কেমনে বাড়ানো যায়, প্রোডাক্টিভিটি বাড়ানো, বেশি বা বেশিভাবে মানে কি বলে বেশি নলেজ কিভাবে দেওয়া যায়, প্রোডাক্টিভিটি। তো আমাদের এই কাজগুলো হলো চলে এরকম বলছি যে মোটিভেটিং অ্যাপ্রোচ, প্রি সায়েন্টিফিক অ্যাপ্রোচ। আগে কিভাবে হয়তো মানুষকে মোটিভেট করতো কেমন, আগে আমরা জানি জোর করতো, ওই যে মাস্টার্স ডে, এই যে আমরা জানেন না যে মে দিবস হয়েছিল কেন? জি স্যার, ওই যে শ্রমিকদের, হ্যাঁ, তাদেরকে জোর করে কাজ করাইতো, বেশি বেশি কাজ করাইতো, টাকা পয়সা কম দিত, ফোর্স, কোহারশন, গোলামি। এটা আবার আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে প্যারেন্ট চাইল্ড, অর্থাৎ ভালো সম্পর্কের মাধ্যমে। আরেকটা হলো ম্যাটেরিয়াল রিওয়ার্ডস। আপনারা এগুলি বইয়ের মধ্যে যেহেতু পাইছেন, এগুলো একটু পড়বেন। এগুলোর প্রি সায়েন্টিফিক আগেকার দিনে, এবং আস্তে আস্তে এগুলি নিয়ে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমরা পড়াইছি, উড্রো উইলসনের কথা বলছি, ম্যানেজমেন্ট থিওরি কিভাবে ইনভলভ হয়েছে, ডিফারেন্ট অ্যাপ্রোচেস গুলি করছি আমরা সেই লাইনে থেকে। যেমন এখানে ম্যাসলোস নিড হায়ারার্কি থিওরি, এখানে যে কতক্ষণ আগে বললাম যে নিড, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড, পড়ছি না? আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিডস। তাহলে সে নিডের ব্যাপারে থিওরি দিছে, এই যে ম্যাসলোস নিড হায়ারার্কি মডেল। মানুষ তার চাহিদা দিয়ে কিভাবে সে বার্গেন করে, চাহিদার মাধ্যমে আপনার সাথে সম্পর্ক ওই যে বার্গেন করবে, মানুষ কি চায়। এই যেখানে বলছে যে তার থিওরিটা কি, এটা ম্যাসলোস থিওরি, মনে রাখেন ম্যাসলো নাম বলি খেয়াল রাখেন, ম্যাসলোস নিড হায়ারার্কি মডেল। একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নিড আগে, তারপরেরটা পরে, তারপরেরটা পরে, তারপরেরটা পরে। এখন যদি ফিজিক্যালি ক্লাস করতেন আপনারা, তখন বলতেন যে ক্লাসরুম তো এসি নাই, তাই না? কইতেন স্যার এসি ছাড়া কি ক্লাস করা যায়? স্যার এসি আছে তো ভার্সিটিতে। না, বলতেছি আমি, আমরা তো কোনোদিন এসি দিয়ে ক্লাস করি না জীবনও, তো তখনকার কিনে এখনো তো এসি নাই পাবলিক ইউনিভার্সিটিতে, দুই একটা রুম ছাড়া হয়। এসি না থাকলে ওটা তো এটা ভালো স্যার, সার্কুলেশন তো ভালো। আমরা এগুলো বলছি নিড হায়ারার্কি, মানুষ সব সময় চায়। তখন এসি দিলাম, তখন কইতেন যে এসি দিয়ে হবে না তো স্যার, এই চেয়ার গুলি বদলায় দেন, খুব পোষণের চেয়ার দিয়ে দেন, পোষণওয়ালা চেয়ার দেন, আরাম মতন বসে বসে ক্লাস করুন। খালি চেয়ার দিলে হবে না স্যার, এখানে একটু মিউজিক দেন স্যার, মিউজিক ছাড়া ক্লাস করা যাবে। মিউজিক দিলাম, পরে কই যে না এটা তো হয় না, ডিম লাইট দিয়ে দেন স্যার, ডিম লাইট, সুন্দর করে ডিম লাইট দিন। কত রকমের কিছু চাইবেন আপনারা, এগুলো হলো নিড। এই যে নিড হায়ারার্কি, একটার পর একটা আমরা চাইতেই থাকি। মানুষও এরকম একটার পর একটা ডিমান্ড করতেই থাকে। তো আমরা যখন নাকি ম্যানেজমেন্ট অর্গানাইজেশন থেকে আমরা চিফ থাকবেন, আপনারা একটার পর একটা ডিমান্ড মিট করবেন, আবার নেক্সট ডিমান্ড আরেকটা আসবে, নেক্সট ডিমান্ড আসবে, এটা হলো হায়ারার্কি। তো সেটা বলছে ওনলি নিডস নট ইয়েট স্যাটিসফাইড, তখন মানুষের ব্যাপারটাকে ইনক্লুড করে। সুতরাং আপনি খেয়াল রাখবেন, আপনি করেন যেগুলি এখনো মিট করতে পারেন নাই, যে নিডগুলি, যে ডিমান্ডগুলি ফুলফিল করতে হবে, ওইগুলি কিন্তু সমস্যা। এটি বলছে এখানে নট ইয়েট স্যাটিসফাইড ক্যান ইনফ্লুয়েন্স বিহেভিয়ার। এইরকম নিডগুলি পড়বেন, থিওরিগুলি পড়বেন,
ম্যাকগ্রেগর থিওরি, এটা হলো একটা থিওরি। ম্যাকগ্রেগর থিওরি বলছে খুবই ইম্পর্টেন্ট, আপনাদের যে কোনো জায়গায় ইন্টারভিউতে জিজ্ঞেস করবে থিওরি এক্স কি থিওরি ওয়াই কি। পড়েন এটা বলেন, এটা পড়েন একটু, আমার পড়তে বলতে ইচ্ছা করতেছে না। স্যার ম্যাকগ্রেগর শব্দটা মনে রাখেন, ম্যাকগ্রেগর থিওরি। ম্যাকগ্রেগর থিওরি জি। এগুলো মনে রাখবেন। পড়েন কি হইছে? Its key concept is that every executive relates to subordinates on the basis of a set of assumptions. And he shows this by two distinct theories, theory X and theory Y. অর্থাৎ মানুষ বলছে আমি আপনাদের ক্লাসের মধ্যে এই যে 50 জন বা 50 জন ছাত্র, আমি আপনাদের লিডার এক্সিকিউটিভ, তাহলে আমি আমার এই ছাত্রদেরকে কয় ভাগে ভাগ করতে পারি কইছে এখানে সে? 2 ভাগে। theory X theory Y। হ্যাঁ, কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। 2 ভাগে। সেই এটাকে থিওরি দিয়েছে যে কোনো অর্গানাইজেশনে মানুষকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো থিওরি এক্স গ্রুপের, আর একটা থিওরি ওয়াই। কিভাবে কইছে? এই যে সেট অফ অ্যাজাম্পশন, সেট অফ অ্যাজাম্পশন অর্থাৎ মানুষের ব্যবহারিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স, এইভাবে তাকে 2 ভাগে ভাগ করা যায়। কেউ নিয়ে কাজ নিয়ে সাংঘাতিক ব্যস্ত, কেউ কাজ নিয়ে কোনোই ব্যস্ত না, খালি ফাঁকি দেয়, আছে না? আছে। কেউ কথা শোনে, কেউ কথা শোনে না, কেউ অর্ধেক শোনে, কেউ ফাঁকি অর্ধেক শোনে না, এই ধরনের সবকিছু মানে ম্যাকগ্রেগর বলছে যে না, তোমার একটা অর্গানাইজেশনের এই ধরনের সিচুয়েশন থাকে, তাদেরকে ওই বিভিন্নভাবে তাদেরকে ট্রিট করতে হবে। থিওরি এক্স গ্রুপ এবং থিওরি ওয়াই গ্রুপে ভাগ করছে। এখন আপনারা বলেন মাসুম, তোমার গ্রুপটা তুমি নিয়ে নাও, তোমার একটা গ্রুপ বানাও, আর মমিনের একটা গ্রুপ বানাও, বুঝতেছেন নাকি? জি স্যার। মাসুমের গ্রুপ কোনটা হইতে চাও? এক্স ওয়াই, আর মমিন কোনটা এক্স না ওয়াই? তোমার কিছু একটা গ্রুপ আছে, 15 জন 20 জন 30 জন, কোন গ্রুপে থাকতে চাও তুমি? কোন গ্রুপে থাকতে চাও স্যার? মানে যে গ্রুপে স্যার ফ্যাসিলিটি ভালো হইব বা ইয়া, আমি জানি না, আমি বলতেছি 2টা গ্রুপ করছি, মুমিনের একটা গ্রুপ, মাসুমের একটা গ্রুপ, পুরো সব ক্লাসটাকে 2 ভাগে ভাগ করে দিলাম। কে কোন গ্রুপ নিবা বলো? স্যার মাসুম আর একটা কি বলেন, মুমিন? হ্যাঁ, 2 জনকে ভাগ করে দিলাম। আচ্ছা, আমরা মনে করেন আমি মাসুমের গ্রুপ। মাসুমের গ্রুপ। হ্যাঁ, বলো কে কোন গ্রুপে থাকতে চাও, দেখি না কি মাসুমের গ্রুপ স্যার। মাসুমের গ্রুপে আছি। হ্যাঁ স্যার, মাসুমের গ্রুপে আছি। মাসুম কোন গ্রুপে থাকতে চাও, এক্স না ওয়াই? বলো। এক্স। মাসুম আগে গ্রুপটা সিলেক্ট করো। স্যার আমি এক্স স্যার। তো তুমি এক্স গ্রুপের লোক, তো মাসুমের লোকে যারা যারা আছে তারা সবাই এক্স গ্রুপের। আর মুমিন তুমি ওয়াই গ্রুপ নাকি? মুমিন ওয়াই গ্রুপ। মুমিন কই? স্যার আছে স্যার। তুমি ওয়াই গ্রুপে। এইবার দেখো মাসুমের গ্রুপের লোকটা কি কাজ করে, ওয়াই গ্রুপের লোকটা কি কাজ করে, এবার খেয়াল করো। ওকে, দেখো আমরা লেটার সি, তার এই ম্যাকগ্রেগর কি কইছে? থিওরি এক্স করে তোমাদের ট্রেডিশনাল অ্যাজাম্পশন রিগার্ডিং টিপিক্যাল, এখানে টিপিক্যাল স্টুডেন্ট বলো, টিপিক্যাল ওয়ার্কার বা টিপিক্যাল এমপ্লয়ি, তারা কি করে দেখো, পড়ো তাদের তাদের ইয়েগুলি। হ্যাঁ, কি করে সে কি করে? মানে গতানুগতিক ভাবে যে কাজ করে না, হি ইজ বাই নেচার, ভালো করে পড়ো। অ্যাডভার্স টু ওয়ার্ক স্যার, মানে বিভিন্ন কাজে অ্যাডভাইস দেয়, এরকম কিছু স্যার। শুনবে, আর অর্থ না বুঝলে তো শিখবা কি? অ্যাডভান্স শব্দটা খেয়াল করো। অ্যাডভান্স কি? অ্যাডভার্স ক্ষতিকর স্যার, অ্যাডভার্স তো ক্ষতিকর। ভেরি গুড। ম্যাডাম কে নাম কি? স্যার রোমানা। রোমানা, এত কোন পরে পাইতেছেন বোনাস, ঠিক আছে। রোমানা নম্বর কত? 41 স্যার। হ্যাঁ স্যার 41। 41, গুড। আচ্ছা, দিয়ে দিলাম একটা বোনাস। থ্যাংক ইউ স্যার।
তাহলে দেখো ক্লাসের মধ্যে কাজ করলে মার্কস পাওয়া যায়? জি স্যার, না স্যার ওই জায়গায় পাওয়া যায় না, কিন্তু অনলাইনে পাওয়া যায়। তাহলে দেখো কি কইছে, তাহলে এবার অর্থ বলো। হি ইজ বাই নেচার অ্যাডভার্স টু ওয়ার্ক। সে কাজের প্রতি তার কোনো মনোযোগ নাই, তাই তো? জি স্যার। কাজের প্রতিকূল, প্রতিকূলে উল্টার দিকে। আরো 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 আছে তার 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 ব্যবহারগুলি দেখো, তার ইয়েগুলি। lacks ambition and avoid responsibilities. এটা কি ভালো ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। খারাপ গুণ। তার অ্যাম্বিশনও নাই, উপর আবার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তাহলে প্রেফারস টু বি লেট স্যার। লেট। লেট হলো পাস্ট টেন্স, লিডিং এর। লিডের থেকে লেট হলো পাস্ট টেন্স। তাহলে কি সে সামনে থাকতে চায় না, কই থাকতে চায়? এটা তো স্যার ভালো। লেট হয়ে থাকতে চায়। এটা আমি তাহলে ভালো হইলো কেমনে? সে তো আমি তো চাই তুমি লিড করবে, সে লিড নিবে। সে লিড হইতে চায় না, সে অন্যের আন্ডারে থাকতে চায়। তাহলে হইব কেমনে? লিড। তারপরে পড়ো। Must be molded to fit the need of organization. হ্যাঁ, কে বলছো এটা? সোহাগ স্যার, 32। এর মাত্র অর্থ কি? Must be molded or must be molded to be fit, মানে মোল্ডেড অর্থ হইছে গিয়া সাস টাইপের স্যার, যে সাস বুঝাই। কাদা টাইপ, মানে যে কোনো এডিট করা যায়। আগে দইরা বান্দা মশরাই আইনা কাজের মধ্যে ফিট করতে হবে। মশরানো মোল্ড তো মশরানো, তাকে জোর জবরদস্তি করে কাজের মধ্যে আনতে হবে, মোল্ডেড। বুঝছো? আর কি বলবো? আর তারপরে মাস্ট বি, এইগুলি ভালো ভালো শব্দ, এইগুলি তোমাকে পড়তেই হবে, এগুলি তোমার জানতেই হবে। এগুলি সব নেগেটিভ কোয়ালিটি। পুস্ট ধাক্কায় ধাক্কায় না, পারসু সবসময় পারসু করো। এ ভাই কি করলেন? তুমি কি করলা? এই তোমার কাজটা যেন করেন। করছি স্যার, দেখতেছি। আরে কি করলা? কালকে দিতেছি স্যার। এগুলো পারসু করো না। তোমার নিজের চাকরির লেগে পারসু করো না। আরে নিজের চাকরির জন্য পারসু করো কিনা, প্রমোশনের জন্য পারসু করো। রাজি করা না পারসু মানে কি? এটাকে তদবির করা, পটানো স্যার, পটানো। তোমার প্রমোশনের জন্য পারসু করতে হবে না? জি স্যার। মাস্ট বি পারসুয়েডেড, পুস্ট এন্ড আর পানিশড। তারপর লাস্টে কি বলছে? must be tightly supervised and controlled. এগুলি কি ভালো? এই গুণগুলি কি ভালো না খারাপ? না স্যার, ভালো না, খারাপ স্যার। তাহলে এই খারাপ কাজগুলি যারা থাকে তাদেরকে বলছে থিওরি এক্স গ্রুপের লোক। সে বলছে ওই যে জি স্যার, মাসুমের গ্রুপের লোক। তাহলে মাসুমকে অনেক পরিবর্তন আনতে হইব। যা আগে তো জানতাম না স্যার। স্যার আমরা ওয়াই গ্রুপ নিব স্যার, ওয়াই গ্রুপ। না জানে ভাবছে, এবার নিজে কারেকশন করে ফেলো। আর ওরা মনে মনে অ্যাকচুয়ালি মুমিনের গ্রুপেই থাকে, কিন্তু ওই যে সিআর জন্য বলছে মাসুম। আচ্ছা ঠিক আছে। টিপিক্যাল থিওরি ওয়াই দেখো বেসড অন কোয়াইট ডিফারেন্ট ওয়ার্ক সিচুয়েশন। হ্যাঁ, আবার কি বলছে? কি কইছে সে বলো, যে এটা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি যাচ্ছে। ওয়ার্ক ইজ অ্যাজ ন্যাচারাল অ্যাজ প্লে। হ্যাঁ, মানে কি? মানে স্যার সে কাজের সাথেই থাকে, প্রকৃত কথা হবে কাজের সাথেই থাকে। না, ভালো করে কই, এটা কইতে পারবা? তাহলে কাদালটা এটা কইতে পারবা, তার বোনাস দেব। কাজ প্রকৃতি বান্ধব কাজ করা, যে কোনো অবস্থায় কাজ করতে পারে। কে বাইন্দা দিতে কথা বলবা না? যে কোনো অবস্থায় কাজ করতে পারে। যে কোনো পরিবেশে সে মানে কাজ করতে পারবে, যে কোনো ভাবে। আরে ভালো করে, ওয়ার্ক ইজ কাজকে খেলার মতো স্বাভাবিক মনে করে। কি হইছে? হ্যাঁ, কাজকে খেলার মতোই স্বাভাবিক মনে করে, ওই স্বাভাবিক। কে বলতেছ ভাই? এটা কে বলতেছ? স্যার আমি মোহাম্মদ সোহেল মিয়া। কি সোহেল? জি স্যার। কত রোল নাম্বার? স্যার 31 স্যার। বাহ, তুমি চ্যাম্পিয়ন সোহেল, গুড বয়। এই এক্স্যাক্টলি শব্দটা তুমি কইছো। ওয়ার্ক ইজ অ্যাজ ন্যাচারাল অ্যাজ প্লে, অর্থাৎ সে কাজটাকে এমন এনজয় করে, তোমরা যেমন ছক্কা মারলে কি করো, লাভ দাও উঠো না,
আরে যখন বাউন্ডারি দেয় সব ছক্কা মারে জি উপরে স্যার জি স্যার যদি তো হও না খেলা করতে এনজয় করো না জি স্যার এই কাজটাও সে এনজয় করে অ্যাজ লাইক এ গেম তাহলে কত ভালো না খারাপ এই গুণটা ভালো স্যার ভালো স্যার ভালো এইভাবে সবগুলি আরো আছে সুতরাং এই ওয়াই গ্রুপের লোকগুলো এরকম তোমরা এগুলি পুরো ভালো করে পড়বা থিওরি এক্স আর মাই ম্যাক্স থিওরি এক্স ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই কারণ পার্টিকুলারলি যখন লিডারশিপ করবা মানুষকে যখন ম্যানেজ করবা তাদের জন্য তোমার চিন্তা নাই আর এদের জন্য তোমার দারুণ চিন্তা এই সময়টুকু তোমার অনেক সময় নষ্ট করবে যাতে তোমার উদ্দেশ্য হলো যে এই সবগুলি লোকদেরকে এই লোকগুলিকে আমি এই গ্রুপে কনভার্ট করতে পারি এটা তোমার দায়িত্ব কার দায়িত্ব গ্রুপ লিডার ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার আমরা লিডারশিপ সিভিল ইঞ্জিনিয়ারিং লিডারশিপ ইন ম্যানেজিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট প্রফেসর শামীমুজ্জামান বসুনিয়ার নাম শুনছো জি স্যার আমাদের ভার্সিটিতে দুইবার মনে হয় আসছে আমরা স্যারকে বলতেছি যে আপনি এইভাবে একটা লেকচার দিবেন এর মধ্যে ট্রেনিং থাকবে জি স্যার আমরা এগুলো চেষ্টা করতেছি অনলাইনে সুতরাং আমরা ম্যাক্রো থিওরি পড়বা এনভায়রনমেন্টাল থিওরি মানে পরিবেশ এনভায়রনমেন্ট কিভাবে মানুষকে আক্রান্ত করে পরিবেশটাই বড় জিনিস আমরা এইভাবে লেখাপড়া করতে পারবা দেখো তারপর কতগুলি প্রিন্সিপাল আমরা আগামী ক্লাসে প্রিন্সিপাল থেকে পড়াশোনা করব আগামী ক্লাস কবে হবে স্যার 24 তারিখ স্যার 24 তারিখে তো স্যার মিড টার্ম তারপর স্যার ঈদ আছে 31 তারিখে এজন্য ক্লাস হবে তারপর আবার স্যার 7 তারিখে স্যার ক্লাস নেক্সট মাসে তারিখে পরে ক্লাস পাবো আপনার গলা খারাপ মিষ্টি হয়ে গেল স্যার আমরা ফাইনালের আগে মনে হয় আর স্যার 2টা বা 3টা ক্লাস করতে পারি না ভালো করে পড়ো কয়টা ক্লাস করবা ভালো করে আমরা আজকে তো মানে কত ক্লাস নিলাম 6 ক্লাস জি স্যার আজকে 6 নাম্বার ক্লাস আরো 5টা ক্লাস থাকতে হবে স্যার আমরা তো শুনছি যে আগস্টের 21 তারিখ থেকে নাকি ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা তোমরা রিভাইজ দেখে নাও রিভাইজ একাডেমিক ক্যালেন্ডার দেখে মাসুম জি স্যার আচ্ছা আমি দেখে স্যার আমাকে আজকে কালকে জানাবে জি স্যার স্যার মিডের সিলেবাসটা তো বলেন নাই মিডের সিলেবাস আমি বলে দিয়েছি গতকালকে মিডের সিলেবাস হলো কন্ট্রাক্ট এন্ড স্পেসিফিকেশনস পর্যন্ত হবে ওকে স্যার ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আর কন্ট্রাক্ট স্পেসিফিকেশন এই তিনটা টপিকের উপর হবে বুঝছেন জি স্যার একটা দুটো প্রশ্ন থাকলে ছোট ছোট আর ওই আশেক স্যারের কাছ থেকে কিছু প্রশ্ন থাকবে যাতে তোমরা মোটামুটি ভাবে একটু করতে পারো ভালো করে পড়বা এই কন্ট্রাক্ট আমরা তো মোটামুটি কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে কিছু আজকে পড়াইলাম একটা কোশ্চেন দিলাম না জি স্যার এর আগে ম্যানেজমেন্ট স্যার জি স্যার স্যার মিডে কি আশিক স্যারের সিলেবাসটা স্যার অ্যাড হবে না স্যার একটা হবে একটা প্রশ্ন থাকবে শুনছো কি বলছি তাহলে আমাদের মেজর হলো কোনটা কন্ট্রাক্ট স্পেসিফিকেশন রয়েছে তাই না জি স্যার এটা একটু ভালো করে আর ওইখানে আজকে যেটা বললাম কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে মোটামুটি কিছু রয়েছে ম্যানেজমেন্টের রয়েছে ওখান থেকে অল্প স্বল্প সব জায়গায় মিলে এটা পড়বা কন্ট্রাক্ট স্পেসিফিকেশনটা পড়বা ভালো করে এইখান থেকে মিলে দিলে একটা দুইটা প্রশ্ন দিব ছোটখাটো আর ওখান থেকে আসবে মাসুম আশাকের কাছ থেকে তোমাদের হাফ অ্যান আওয়ার মতো হবে হাফ অ্যান আওয়ার 40 মিনিট এটা হলো পরীক্ষা বুঝছেন জি স্যার আর ভাইবা হবে ওই মিড টার্মের ভিতরে আজকে আমি বলে দিতেছি মাসুম জি স্যার আমাদের এই যে 51 জন আমাদের আসে না ছাত্র আমরা 6টা গ্রুপ করতে চাই 6টা গ্রুপ উপর থেকে রুল নম্বর এই গ্রুপটা করবেন 6টা গ্রুপে ভাগ করে রাখেন যাতে রুল নাম্বার সিরিয়াল অনুযায়ী গ্রুপটা করেন তাহলে ভাইবা ডাকতে সহজ হবে আমি যদি মনে করেন 6টা গ্রুপে 6বার 6টা সেশন দিয়ে একবারে নিয়ে নেব একত্রে দিলে গ্যাঞ্জামি লাগে জি স্যার আপনি 6টা গ্রুপ করে ফেলেন আমাকে বলে দিবেন যে এই থেকে প্রথম থেকে এক গ্রুপ তারপরে আমি আগাই দিব জি স্যার স্যার তাহলে হচ্ছে স্যার লিস্ট অনুযায়ী স্যার গ্রুপ করে দেব স্যার আর আমাদের এই জায়গায় স্যার টোটাল 54 জন স্টুডেন্ট স্যার আজকে স্যার আপনারা গতকালকে যে লিস্ট পাঠাইছি ওই জায়গায় স্যার 53 জন ছিল তাহলে মহাজন হতে পারে 6 নং 54 জি স্যার তাহলে তুমি এরকম গ্রুপ করে দাও আমার মনে হয় যে আমরা একই দিনে একটা গ্রুপে মনে করো 10-15 মিনিট 10 মিনিট 15 মিনিট
জি স্যার। তাহলে 9 জনের 10 মিনিট দিয়ে দিলাম, আবার নেক্সট 9 জনের এরকম স্লট করে দিলে তাহলে সবাই একত্রে বসে থাকতে সময় লাগবে, আলাদা আলাদা সময় দিয়ে দিও। জি স্যার। বুঝছো? জি স্যার। যাতে আমাদের সময়টা বাঁচে একটু বাইবা নেওয়ার জন্য। আর পরীক্ষার একটা টাইম দিয়ে দিব না, কোন দিন পরীক্ষা দিয়ে যাও আমার ক্লাসের দিন দাও। জি স্যার, ক্লাসের দিন দিলেই ভালো হবে। ওকে, এটা দিলে তো না তুমি ঠিক করে নিও। আর আবার সিলেবাস একাডেমিক প্রোগ্রামটা দেখে নাও, আমাদের ক্লাস করে তাইলে আজকে দিলাম। আজকে তবে সময় নিলে বেটার হয় একটু আর কি। জি মানে স্যার ক্লাসের দিনে কিন্তু শুক্রবার অনেকেই আমাদের ভিতরে অফিস করে আর কি, তো সন্ধ্যার দিকে নিলে তাইলে আমার কোনো অসুবিধা নেই। তার সন্ধ্যার দিকে ওই শুক্রবার আমাদের অন্য ক্লাসও আছে স্যার একটা পরীক্ষা নাই। আমি বলছি আপনাদের সময় মতো আমাকে জানাবেন, ঠিক মতো জানাই দাও, ওটার সময় থাকবে। স্যার একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমাদের প্রজেক্ট প্ল্যানিং যে বইটা, সেটার উপরে দেখলাম যে টপ লাইনে লেখা আছে প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট। তো এখন বিষয়টা হলো ম্যানেজমেন্টের ভিতরে তো প্ল্যানিং কথাটা আছে, কিন্তু এটাকে আবার আলাদা করে হাইলাইট কেন করলো প্রজেক্ট প্ল্যানিং? তো প্রজেক্ট ম্যানেজমেন্ট দিলে তো পারতো। এখন আমি এই জিনিসটা আসলে ক্লিয়ার না। এখন তুমি এমআইটি সিলেবাসে যাও, অক্সফোর্ডের সিলেবাসে যাও, টেক্সাস A&M ইউনিভার্সিটি জায়গায় খোঁজ করো, একই নামের এদিক সেদিক হয়। আসলে কথাটা এটি প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট আমরা এখানে। আর আমরা এখানে প্রথম বইটা যেটা ছিল প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, তোমাদের এখানে যেটা আছে প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট। আমরা পরে আমার এখানে দেখো সিলেবাসের মধ্যে আমার এই স্লাইডে দেখবে যে প্রজেক্ট প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আছে না? জি স্যার। জি স্যার। আসলে তোমার কোর্সের নাম কি? প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। আর আমার স্লাইডে আছে সব প্রজেক্ট প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এই যে আমরা এগুলি আপডেট করছি, কোনো অসুবিধা নাই। আসলে প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কি হতে পারে? একই জিনিস হতে পারে, কোনো তফাৎ নাই এখানে। তুমি যে কি বললা প্ল্যানিং এর ভিতরে কি আছে? না আমি বলতে চাচ্ছিলাম স্যার ম্যানেজমেন্ট থাকলে তার ভিতরে তো প্ল্যানিং কথাটা থাকে, 100% ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ ঠিক আছে, অনেক জায়গায় বলছে আলাদা করে দেখাইছে। হ্যাঁ আর অনেক জায়গায় শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকে। জি স্যার, জি স্যার, জি জি তাই। কোনো অসুবিধা নাই, আমি তো বললাম এটা কোনো টেস্ট নাই, শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকে, কোনো অসুবিধা নাই। আমরা এখানে প্ল্যানিং এর জন্য পরে আলাদা করছে কেন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আসলে ম্যানেজমেন্ট হলো কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। জি স্যার, জি। এইটা নিয়ে তুমি এত ডিবেট করো না। ওই যে একটা সিলেবাস দিচ্ছি আমি, ওই যে ধীরের বইটার টাইটেল দেখো কি, ধীরের বই তুমি আজকে দেখো তোমাদের রেফারেন্স দিছিলাম না? জি স্যার, প্রথম ক্লাসে দিছিলেন স্যার। হ্যাঁ ওটার নাম কি? ধীরের বইটার নাম কি স্যার? এক সেকেন্ড স্যার। ধীরের বই স্যার ফাইনাল পরীক্ষার হচ্ছে 24 তারিখের টাইমটা কি এই টাইমেই না পরে জানা দিবেন? আমি ছেড়ে দিলাম, মাসুম সবার লোক আলাপ করে টাইম দিলাম। আর ভাইবাটা কবে হবে স্যার? আর ভাইবার জন্য একই টাইমে 15 ভিতরেই হবে, 15 ভিতরেই হবে, ঠিক আছে মিড টার্মের ভিতরে হবে একদম। মাসুম টাইম দিবে, ঠিক আছে? জি স্যার। এগ্রি? জি স্যার, ঠিক আছে। ওকে ফাইন। আমি আজকে এখন শেষ করতে চাচ্ছি। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর একটু পড়াশোনা করবেন, এই জিনিসটা বইতে পাইছেন একটু খেয়াল করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে মাসুদ, বন্ধ করে দিই।